আফসোসগুলো যেন দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে এলো। ফোনটা হাতে নিয়ে মাঠের ওপরেই বসে পড়ল ছায়া। অন্তিক মেসেজ দিয়ে রেখেছে আরো আগে, চেক করা হয়নি। ছেলেটার সঙ্গে কথা বলতে বেশ ভালোই লাগে। ওই যে পরিচিত ব্যক্তিদের সাথে যা বলা যায় না, অপরিচিতদের সাথে তাও বলা যায় নির্দ্বিধায়। যদিও ছায়া তেমন কিছুই বলে না, অন্তিক নিজেই বকবক করে অনেকক্ষণ। ছায়াকে সে ছায়া বলে ডাকে না, ডাকে TC9 বলে। এটা বেশ ভালোই লাগে তার। মনে মনে কত স্বপ্নই তো বনে সে। একদিন শুধু অন্তিক নয়, দেশের সবাই তাকে এই নামে চিনবে, জানবে। মেসেজের রিপ্লাই নেই, কি দোষ করলাম ম্যাম? ছায়া আঙ্গুল নাড়িয়ে টাইপ করলো। কিছুই করেননি, ভাবছিলাম একটু ফ্যামিলি নিয়ে। বাহ, পরিবার পরিকল্পনা করা তো ভালো। তা কি পরিকল্পনা করলেন? ফুটবল টিম? আপনি পারেন অন্তিক, আমি সিরিয়াস কথা বলছিলাম। কি হবে সিরিয়াসনেস দিয়ে? ধুয়ে পানি খাবো নাকি শরবত বানাবো? সিল ম্যান। আর যদি সিরিয়াস হতেই চাও, দেন আই শিওর এবার ফাইনাল জিতে ন্যাশনালের সিটটা কনফার্ম করো। নাচতে নাচতে ফ্যামিলির সবাই এসে গলায় মালা পরিয়ে যাবে। আমি পরবো সেই মালা? নির্লজ্জ মনে হয় আমাকে। যারা আমাকে মাটিতে নামাতে চেয়েছে তাদেরকে আমি মেনে নেব? নো ওয়ে। এখনো তো যোগাযোগ রাখছি, তখন সেটাও রাখবো না। তাহলে একা থাকবে? একা কিন্তু মানুষ থাকতে পারে না। দেন লাইফ পার্টনার? স্যার রিপ্লাই দেওয়ার আগেই ডাক পড়লো ট্রেনিং এর জায়গায়। ছোট করে কেবল টাইপ করলো, পরে কথা হবে। অন্তিক পুনরায় উদাস হলো, সঙ্গে মুচকি হাসলো। এই তো বলতে যাচ্ছিল তার মনের কথা, পারল না। তাতে কি? সময় কি ফুরিয়ে যাচ্ছে নাকি? ছায়াও তো আর হারিয়ে যাচ্ছে না। বেঁচে থাকলে হাতে এখনো অফুরন্ত সময়। আনন্দ ধারাকে নিজের ফ্ল্যাটেই নিয়ে এলো এবার, প্রথমবার। রাস্তায় দাঁড়িয়ে কিংবা রেস্টুরেন্টে গিয়ে কথা বলা তার পছন্দ নয়। নিজেদের মধ্যকার কথা কেন অন্য মানুষকে শোনাতে যাবে? ধারা মহা খুশি। মিরপুরে আসার পর কালই বলেছিল আনন্দকে একবার নতুন ফ্ল্যাটে ঘুরিয়ে আনতে। তবে আনন্দ আজই নিয়ে আসবে এটা বুঝতে পারেনি বোধহয়। আম্মু কি বলেছে তোমাকে? বিছানায় বসছিল ধারা। আনন্দ ঠিক তার পাশে বসে শান্ত কণ্ঠে বলল কথাটা। ধারা পাশ ফিরে তাকালো। আনন্দের মন মস্তিষ্কে অবস্থা বোঝার সাধ্য তার নেই। রেগে আছে কিনা তাও বুঝলো না সে। কি বলবে বড় মা? চাবি কিন্তু আমার ড্রয়ারেই। চাবির কথা বলার জন্য তোমায় ট্রেনিং গ্রাউন্ড থেকে নিয়ে এসেছি বলে মনে হয়? দুই দিকে মাথা নাড়ালো ধারা। আনন্দ ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে তাকালো তার দিকে। একটা উত্তর তোলা ছিল, আমি নিজেকে বদলাতে পারলে তুমি কেন পারবে না? উত্তরটা দেই, তুমি নিজেকে যেই বিষয়ে বদলাতে চাইছো সেই বিষয়টাই ভুল। থামলো আনন্দ। ধারা চুপচাপ শুনছিল তার কথা। মেইন কথা এইটাই, তুমি নিজেকে নয়, শুধু নিজের মনটাকে বদলাতে চাইছো, যেটা কখনো সম্ভব না। দৃষ্টি নামিয়ে চোখটা বন্ধ করে নিল ধারা। কেন যেন আনন্দ সবকিছু বুঝতে পেরে যায় এত সূক্ষ্মভাবে। আনন্দ সামনের দিকে তাকালো এবার, বলতে শুরু করলো, ইউ নো হোয়াট ধারা, তুমি মন থেকে কাউকে সরিয়ে ফেলতে পারবে না। যে একবার মনে জায়গা করে নেবে সেই ব্যক্তি একই জায়গায় থাকবে। ভিতটা একটু দুর্বল হতে পারে শুধু। আনন্দ আবারও থামলো কয়েক সেকেন্ডের জন্য। ঠোঁটটা ঈষৎ হাসি রেখে বলল, যদি আমি ভুল না ধরি, তুমি কোনো একজনকে আজ থেকে নয় অনেক বছর ধরে ভালোবাসো। কি ঠিক বললাম? ধারা নিশ্চুপ, তবু মাথা উপর নিচ করে সম্মতি জানালো। আনন্দ তা দেখে জিজ্ঞাসা করলো, তার জায়গায় আমাকে বসাতে চাইছো? এটাও ঠিক। এবারেও সম্মতি জানায় ধারা। সঙ্গে সঙ্গে বলে, চাইছি। সেটা কারোর কথার ভিত্তিতে নয়, নিজের মতে, যা আমার জন্য ভালো। যারা বলেছে ভুল তো কিছুই বলিনি। আচ্ছা, কতটুকু সফল হলে এই চেষ্টায়? দা ভাই? আহত দৃষ্টিতে তাকায় ধারা। আনন্দ বিপরীতে হাসে কিঞ্চিত। তোমার আমার চিন্তাধারা পছন্দ অনেক মেলে তাই না ধারা? সবটা অদ্ভুত ভাবে। তুমি যেভাবে আমাকে বুঝতে পারো সেভাবে তো অন্য কেউ পারে না দা ভাই। যেই কথা আমি নিজের প্রতিচ্ছবিকেও কখনো বলিনি সেটাও তুমি বুঝে গেলে। এগুলো কি যথেষ্ট নয় আমার সিদ্ধান্তকে সঠিক মনে করার জন্য? এক্স্যাক্টলি। অনেক মিল আমাদের। কারণটা জানো? তুমি ছোটবেলা থেকে আমাকে ফলো করে এসছো, তার ফল এটা। তবে একই মতের মানুষকে সর্বদা কিন্তু মন পছন্দ করে না। আমাদের মনে ধরে ঠিক বিপরীতধর্মী মানুষকে, যার কথার সঙ্গে আমার কথা মেলবে না।
চিন্তা হবে ভিন্ন, যা আমার পছন্দের সেটা তার অপছন্দের হয়ে উঠবে। তোমাকে না পছন্দ হওয়ার তো কোনো কারণ নেই দা ভাই। চোখের পলক ফেলে কথাটা বলে ধারা। আনন্দ এবার ঠিক তার চোখে চোখ রেখে স্বাভাবিক ভঙ্গিতে বলে, পরের বাক্যটা শোনোনি? শুনেছি, কিন্তু তা কি করে সম্ভব? এক্ষেত্রে ঝগড়া বিদ্বেষ ছাড়া তো কিছুই হবে না। গুড কোশ্চেন, বাট আই থিঙ্ক এই সম্পর্কগুলো সবচেয়ে জোরালো হয়। ভাঙা কঠিন। দুই মতের দুটি মানুষ যখন একসঙ্গে থাকে, একসময় তাদের উভয়ের চিন্তাধারা মিলে একটি নতুন চিন্তাধারার জন্ম নেয়, যা বিরাজ করে দুজনের মাঝে। দুজনেরই রূপ বদলায়, আর সেই পরিবর্তিত রূপটাই হয় ঠিক একই রকম। তোমার কথায় আমি বরাবরই অন্য জগতে চলে যাই, চিন্তার জগৎ। তাই জেনে শুনে এইসব বলছো, তাই না? কনফিউজড করে দিচ্ছ আমাকে। স্মিত হেসে বলে ধারা। আনন্দ প্রতি উত্তরে জানায়, কনফিউজড হয়ে গেলেও হলে ঠিক জিনিসটাই ভাবো। কি ভাববো? যাকে সারা জীবনের জন্য পাশে পাওয়া আমার ভাগ্যের ব্যাপার, তাকে ছেড়ে এমন একটা মানুষের কাছে যাব যে কিনা আমাকে নিয়ে কখনো ভাবেইনি। হুম, আমি মোটেও অন্য কারোর কাছে যেতে বলছি না। একটা কথা শুরুতে বললাম, যে থাকে সে থেকেই যায়, তাকে চাইলেও সরাতে পারবে না। সঙ্গে তো নতুন একটা সঠিকের জায়গাও তৈরি করা যায়। তৈরি করা যায় না, যা তুমি চাইছো তৈরি হয়ে যায়, আর সেটা জগতের নিয়মে। একটা কথা বলো তো, ইউ লাভ মি অর আই লাভ ইউ, কোনটা? অন্যদিকে চোখটা সরিয়ে নিল ধারা। আনন্দ মৃদু স্বরে বলল, কোনোটাই না ধারা। এটা তুমি আমার চেয়েও ভালো জানো। যার প্রতি বিশেষ ভালোবাসার অনুভূতি কখনো মনে সৃষ্টিই হয়নি, তাকে লাইফ পার্টনার বানাতে চাইছো? ধারার চোখ দুটো ভরে উঠল এবার। দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল সে। আনন্দ তা বুঝতে পেরে নিজে থেকেই বলে ওঠে, তুমি জানো, তুমি জানো, উই হ্যাভ ইউ এ বিউটিফুল রিলেশন। এত সুন্দর সম্পর্ক অন্য কোথাও পাওয়া যায় না ধারা। এটাকে তুমি ভাই বোনের সম্পর্ক বলতে পারো, বন্ধুত্বের সম্পর্ক বলতে পারো, শ্রদ্ধা এবং স্নেহের সম্পর্ক বলতে পারো, সর্বোপরি এক মায়ার সম্পর্ক বলতে পারো। সেখানে হারানোর চিন্তা বা পাওয়ার কোনো তাড়া নেই। এর চেয়ে সুন্দর সম্পর্ক হয় আর? এত ইমোশনাল কথা বলো না দা ভাই, কান্না পাচ্ছে আমার। এবার সত্যি সত্যি চোখ থেকে জলটা গড়িয়ে পড়ল ধারার। আনন্দ হাসলো তা দেখে। বাস্তব এটাই, তুমি আমাকে সারা জীবন পাশে চাও ঠিকই, তবে সেটা বড় ভাই হিসাবে, বন্ধু হিসাবে, একজন গার্জিয়ান হিসাবে, লাইফ পার্টনার হিসাবে নয় ধারা। আমার ক্ষেত্রেও বিষয়টা এই একই। চোখ নামিয়ে নিল ধারা। আনন্দ কখনো ভুল কথা বলে না, সব কথা অক্ষরে অক্ষরে মিলে যায়। আনন্দ স্মিত হেসে বুড়ো আঙ্গুলের সাহায্যে মুছে নিল ধারার চোখের জলটুকু। খানিকটা নিচু হয়ে বলল, আনন্দ ধারা শব্দ দুটি পাশাপাশি থাকবে, আলাদা হবে না কখনো। ঠিকই যখন তোমার দাভাইকে প্রয়োজন পাবে, তখনই উই উইল বি দেয়ার। ইটস মাই প্রমিস। এবার হাসি ফুটল ধারার মুখেও। অশ্রুসিক্ত চোখে তাকালো আনন্দের দিকে। আনন্দ আলতো হাতে তাকে এবার জড়িয়ে নিয়ে কাঁধে হাত রাখলো। পর মুহূর্তে ছেড়ে দিয়ে বলল, নাও টেক এ ডিপ ব্রেথ। শান্তি লাগছে? অনেক। ইউ আর এ দ্য বেস্ট দা ভাই। আনন্দ হাসলো সামান্য। ধারা নিজের চোখের জলটুকু মুছে নিয়ে বলল, এত কিছু গেস করলে নিজে নিজে। এবার আমি একটা জিনিস গেস করি, করো দেখি। প্রেমে পড়েছো কারো? ভালোবেসে ফেলেছো কাউকে? কেমন খটকা লাগছে আমার। আনন্দ উঠে দাঁড়ালো, সরু চোখে তাকিয়ে বলল, আগে তো নিজেকে বুঝি, তারপর তোমাকে জানাবো। আই শিওর, তোমাকে জানাবোই মাস্ট। মুহূর্তে খুশি ছেয়ে গেল ধারার মুখ জুড়ে। আনন্দ একবার ঘড়ির দিকে তাকিয়ে বলল, আধা ঘন্টা আছে এখনো, ফ্লাইটে এলে প্রথমবার। বলো, কি খাবে? ধারা বিছানা থেকে উঠে দাঁড়িয়ে চারিদিকে চোখ বুলিয়ে বলে, আপাতত চা খাওয়ালেই চলবে। তোমার হাতের স্পেশাল চা এনার্জি ড্রিঙ্কের চেয়েও ভালো কাজ করে। আনন্দ এবারও মৃদু হেসে রান্নাঘরের দিকে চলে গেল। ধারা ধপ করে বিছানায় বসে লম্বা নিঃশ্বাস ছাড়ল। অদ্ভুত শান্তি লাগছে তার। হাজারবার মনে মনে ধন্যবাদ জানালো আনন্দকে। অন্তত এই দ্বিধাদ্বন্দ্বের জগৎ থেকে তো মুক্তি পেল, এটাই অনেক। দাভাই জানো, আমি মানুষের মুখও আঁকতে পারি হুবহু। একটু বসো না প্লিজ, তোমাকে আঁকবো এবার। ছবি আঁকার দিকে ধারার ঝোঁক ছিল ছোটবেলা থেকেই। আনন্দ তাকে অনেক ক্ষেত্রেই অলরাউন্ডার বলতো। ফুটবলের আসল লক্ষ্য হিসাবে গ্রহণ করলেও পড়াশোনার পাশাপাশি
গান, নাচ, ছবি আঁকা সর্বক্ষেত্রেই মেয়েটা পারদর্শী ছিল। ঘটনাটা ঘটেছিল সেই 16 বছরের কিশোরীর সঙ্গে। এসএসসি পরীক্ষা শেষ। এই ফাঁকে ছবি আঁকার চর্চাটা আরো ভালোভাবে করেছিল ধারা। শিখল মানুষের ছবি আঁকা। ছোটবেলা থেকেই যেন ইশারা ইঙ্গিতে কথাবার্তায় বাড়ির লোক বুঝিয়ে এসেছে আনন্দধারা মেড ফর ইচ আদার। কোনো এক সময় আড়ালে দাঁড়িয়ে শুনেছিল ধারা, তার জন্মের পরই নাকি রুবিনা আরিফার কাছে বলে রেখেছিল মেয়েকে নিজের বাড়িতেই রাখবে, আনন্দের বউ করবে তাকে। এজন্যই বোধহয় নামটাও মিলিয়ে রেখেছিল, আনন্দ আর ধারা। একসাথে বেশ মানায় নাম দুটো। বর্তমানে আনন্দকে যেমন ধারার পছন্দ, ঠিক তেমনিভাবে পূর্বের খানিক চঞ্চল আনন্দকেও তার পছন্দ ছিল। তবে এই পছন্দ ঠিক কেমন পছন্দ তা নিয়ে সে সন্দিহান ছিল। বাড়ির লোক আড়ালে অনেক আলোচনা করলেও ছেলে মেয়েদের সামনে কখনো এইসব বিষয়ে কথা বলেনি, বিদায় ধারাও আর নিজের সন্দেহকে প্রশ্রয় দিতে চায়নি। আনন্দ ব্যস্ত ছিল, ধারাকে বুঝিয়ে বলল, একটু কাজ আছে, রাতে এসে বসবো, তখন একো। ধারাও বাধ্য মেয়ের মতো করে মেনে নেয় তার কথা। তবে ওই যে ইচ্ছে জেগেছে, এখন ছবি তার আঁকতেই হবে। ঘরে গিয়ে বেলকনিতে চেয়ার নিয়ে বসলো। একটা ছোট্ট টেবিল সেট করে রাখলো সেখানে। আর্ট বুক আর পেন্সিলটা নিয়ে হাত ঘোরালো। উদ্দেশ্য ছিল যার ছবি মনে মনে ভেসে উঠবে তাকেই সে আঁকবে। ধারা অনেকটা নিশ্চিত ছিল সে আনন্দের ছবিই আঁকবে। তবে ঘটল ঠিক অন্য ঘটনা। পেন্সিল চলল অনেকটা সময়, প্রায় ৪৫ মিনিট। আনমনেই এঁকে গেল ধারা। চোখ, নাক, চুল যেমনভাবে মাথায় এসেছে সেভাবেই আঁকছে। ঠোঁটের কোণে ঠিক কখন মুচকি হাসির রেখা ফুটে উঠেছে খেয়ালই নেই তার। ছেলেটির চোখের ওপরে পড়া চুলগুলো আঁকার উদ্দেশ্যে পেন্সিল চালাতেই থমকে যায় ধারা। এক দৃষ্টিতে তাকিয়ে রইল ছবিটার দিকে। হুট করেই বারান্দায় গ্রিল হাত দিয়ে নিচে তাকালো ধারা। অন্তিক আর সেই সমবয়সী। ফলে অন্তিকও এইচএসসি পরীক্ষা দিয়ে রিল্যাক্স মুডে ঘুরে বেড়াচ্ছে। এই তো মাত্রই বাইক নিয়ে বেরিয়ে গেল। চোখ সরিয়ে নিল ধারা, পুনরায় তাকালো খাতার দিকে। সেটা হাতে তুলে নিল। সেই চঞ্চল চোখ, হাস্যোজ্জ্বল মুখ, অবাধ্য চুলের কয়েকটা চোখের উপরে পড়েছে। ধারা ভাবতে চাইল সে অন্তিককে কেন আঁকলো, যার সঙ্গে সারাক্ষণ ঝগড়া করতে ব্যস্ত থাকে। তার ছবিটা এত মনোযোগ দিয়ে নিখুঁতভাবে কি করে আঁকতে পারলো। কিশোরী মনের উত্তরটা মানতে চায়নি ধারা, যদিও তা মানতে বাধ্য হয়েছিল সময়ের সঙ্গে। প্রকাশ করতে চায়নি। আনন্দের মনে তার জন্য বিশেষ কোনো অনুভূতি নেই, এই বিষয়ে নিশ্চিত ছিল ধারা। তাই কাউকে ঠকানো কিংবা কষ্ট দেওয়ার কোনো চিন্তা ছিল না। চলছিল তো সবকিছু ঠিকঠাকই। মাঝখান থেকে উদয় হলো ছায়া নামক মেয়েটি। কোনো একদিন ট্রেনিং গ্রাউন্ডেই ছায়াকে দেখেছিল অন্তিক। তার সেই অপলক দৃষ্টি লক্ষ্য করতেই মনে এক তীক্ষ্ণ ব্যথা অনুভব করছিল ধারা। অন্তিকের দৃষ্টি চেনে সে, বুঝতে পারে তাকে। অন্তিক যে ছায়ার মোহে নয়, বরং তাকে ভালোবেসে ফেলেছে, এটা বুঝতে খুব বেশি সময় লাগেনি ধারার। যদিও তার আগেই অন্তিক জানিয়ে দিয়েছিল তাকে সব কিছু। ধারা ফোন নাম্বারটা দিয়েছিল ঠিকই, এটার সঙ্গে জানিয়েছিল ছায়ার বয়ফ্রেন্ড আছে। সকলের সামনে অর্ককে নিয়ে অনেক গর্বও করে সে। অন্তিক তবুও হাল ছাড়েনি, অপেক্ষা করেছে। অবশেষে সুযোগটাও পেয়ে গেল। মুখের সামনে হাত এনে তুড়ি বাজাতেই ধারা হকচকিয়ে ওঠে। আনন্দের দিকে তাকিয়ে মুচকি হেসে চায়ের কাপটা হাতে নেয় সে। তার এই মিথ্যে হাসি ধরতে 1 সেকেন্ডও সময় লাগেনি আনন্দের। তবে সে কিছুই বলল না। নিজের চায়ের কাপটা টেবিলে রেখে একটা চেয়ার টেনে বসে পড়ল। দা ভাই, একটা রিকোয়েস্ট করব? মাথা নিচু করে বলে ধারা। আনন্দ মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই সে পুনরায় বলে, মারতে চাও আমাকে? চায়ের কাপে একবার চুমুক দিয়েই বলল আনন্দ। ধারা শুধুই না সূচক মত জানালো। আনন্দ এবারও মুচকি হেসে বলে, তাহলে? নির্বাক রইল ধারা। আনন্দ চায়ের কাপটা নিয়ে চেয়ার থেকে উঠে গিয়েও পুনরায় আবারও বসে পড়ল। কপালে ভাঁজ পড়ল তার। ধারা তড়িঘড়ি করে উঠতে চাইলে আনন্দ থামিয়ে দেয় তাকে। আরে আরে, হয়নি কিছু, ঠিক আছি আমি। কথাটা বলে আবারও কিঞ্চিৎ হাসে আনন্দ। তবে হাসি নেই ধারার মুখে। এই মুহূর্তে আনন্দের সামনে বসে থাকা তার পক্ষে সম্ভব নয়। চাটা দ্রুত শেষ করে উঠে দাঁড়ালো সে। ধরা গলায় বলল,
আমি আসি দা ভাই। না না, তোমায় যেতে হবে না, আমি একাই যেতে পারবো। ধারা কাল আসবে কিন্তু ফাইনালিস্ট দেখতে। হুম। মাথা নাড়িয়ে বিদায় জানায় ধারা। আনন্দ উঠে দরজাটা আটকায় আরো 5 মিনিট পরে। দীর্ঘশ্বাস ছেড়ে নিজের চুলের মাঝে হাত বোলায় এবার। অনেকটা সময় নিয়ে হেঁটে বারান্দায় গেল সে। কোনো ফুল নেই এখানে, গাছ লাগাতে হবে নতুন। চেয়ারে বসে পেছনের দিকে মাথা এলিয়ে দিল আনন্দ। গিটার বাজানো শিখেছিল শখ করে, তবে বাজায় না। অভ্যাস বদলানো, পছন্দের জিনিসগুলো ছেড়ে আসাটা তো জগতেরই নিয়ম। গলা ভালো আনন্দের, অনেক ছোট থাকতেই গান শিখেছিল সে। পরবর্তীতে ধারা একটু বড় হলে তাকেও গান শিখিয়েছিল। অন্তিকের আবার এসবে মন নেই। সে ভালো গাইলেও নিজেকে বাথরুমের সিঙ্গার বলে দাবি করে। চোখ বন্ধ করে মুখ দিয়ে নিঃশ্বাস নিল আনন্দ, খালি গলায় গাইল। দীর্ঘ তেপান্তরের বাঁধ ভেঙে যায়, কোনো এক আকাশ জুড়ে তাকে পেতে চায়। তোমার প্রেমে বোধ হয়ে এত আয়োজন, মন খারাপের রাতে তোমাকে প্রয়োজন, তাই এত আয়োজন। সবার পরিকল্পনা বাস্তবেও সত্যি হলো। ফাইনালের প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হলো মোহাম্মদপুর গার্লস এবং মিরপুর উইমেন্স। সঙ্গে এই লড়াইয়ে মুখোমুখি হবে তাফানুম ছায়া এবং আশরিফা ধারা। ধারা কিংবা ছায়া, কেউই অতিমাত্রায় আনন্দিত নয়, কেননা এই জয় সহজ ছিল, জানা ছিল তাদের। তবে ফাইনালের ফলাফল নিয়ে নিশ্চিত থাকা যাচ্ছে না। ম্যাচ শেষ হলো দুপুর 2টোয়। ছায়া বাড়ি ফিরল 3টের মধ্যেই। ফাইনাল ম্যাচ 20 দিন বাদে। 1 সপ্তাহ পর বোধহয় তার বাবা মা আসবেন ঢাকাতে। এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরপরই ছায়া বিয়ে নিয়ে তোড়জোড় শুরু করেছিল সবাই। ছায়া বুঝিয়েছিল তাদেরকে, কেউ মানতে চায়নি। বাধ্য হয়েই মাঝরাতে বাড়ি থেকে পালিয়ে ঢাকায় চলে এসেছিল ছায়া। এখানে তাদের নিজেদের বাড়ি থাকায় আর অন্য জায়গায় যেতে হয়নি। তবুও তার পরিবার অনেক কথা শুনিয়েছে তাকে। ছায়াও দমে যায়নি, হুমকি দিয়েছে, এমনকি আত্মহত্যার ভয়ও দেখিয়েছে। বাধ্য হয়ে বাড়ির সকলে এক প্রকার ছেড়েই দিয়েছে ছায়াকে, সে থাকুক নিজের মতো করে। রান্না করলো ছায়া বাড়িতেই, খেয়ে দিয়ে ছাদে গেল। অন্তিক ফোন করে নিজে নিজেই বকবক করলো খানিক। ট্রিট চাই তার, কংগ্রাচুলেশন জানালো বোধহয় 20-এর অধিকবার। ছায়া শুনলো, খারাপ লাগলো না, মনটা হালকা হয় একটু। সন্ধ্যা নামার বেশ অনেকটা সময় পরে নিচে নামলো ছায়া। হাতে চাবির রিংটা ঘোরাচ্ছে। হুট করেই তার চোখে যায় নিচতলার সিঁড়ির দিকে। সেখানেই দাঁড়ালো ছায়া। আনন্দ নিচতলা থেকে দোতলায় উঠছে, তবে তার চলাটা স্বাভাবিক মনে হলো না। পাটা টেনে হাঁটলো বোধহয়। একতলা সিঁড়ি বেয়ে উঠতেই তার সময় লাগলো প্রায় 1 মিনিট। কোথাও হোঁচট খেয়েছে নাকি? বেশি নজর দিল না ছায়া। বাসায় এসে বুঝতে পারলো কারেন্ট নেই, চার্জার লাইটেও চার্জ নেই, এমনকি ফোনের চার্জও ফুরিয়ে গেছে এমন অবস্থা। বাধ্য হয়ে ইমাদের ফ্ল্যাটে গেল ছায়া। দরজা খোলাই ছিল। আনন্দ ড্রয়িং রুমে বসেই পড়াচ্ছে ইমাকে। তার দিকে একবার তাকিয়েই চোখটা সরালো ছায়া। ইমার মায়ের কাছে একটা মোমবাতি নিয়ে আসার সময় শুনতে পেল কিছু কথা। ইমা জিজ্ঞাসা করছে, স্যার, পায়ে কি হয়েছে আপনার? পা টেনে হাঁটছিলেন যে? ওই চশমা ছিল না চোখে তো, তাই হাঁটতে গিয়ে বেঞ্চের সঙ্গে ধাক্কা খেয়েছিলাম বোধহয়। ইমা অঙ্ক করায় মনোনিবেশ করলো। ছায়াও চলে এলো নিজেদের ফ্ল্যাটে। পেছন থেকে কেউ তার দিকে তাকালো কিনা তা তার জানা নেই। আরমান সাদিক অন্তিক নামক ব্যক্তিটিকে তার চিরচেনা রূপ থেকে বেরোতে দেখে খানিকক্ষণ কপালে ভাঁজ টেনে সিঁড়ির নিকট দাঁড়িয়ে রইল ধারা। রাত বাজে 10:30। হর্ষকুঞ্জের লোকেরা আবার স্বাস্থ্য সচেতন। সকলে 10টার মধ্যেই খেয়ে দেয়ে শুয়ে পড়ে। বাড়ির ছেলেমেয়েরা প্রয়োজনে পড়ে খেয়ে নেয়, তবে আজ অন্তিক ধারাও তাদের সঙ্গেই খেয়ে নিয়েছিল। খাওয়ার সময় থেকেই ধারা লক্ষ্য করছে অন্তিক আজ স্বাভাবিক নেই, তার মুখ ভার হয়ে আছে। খাওয়া শেষে ঘরে গেল না সে, কানে হেডফোন গুঁজল না, ফোন হাতে নিয়ে পায়ের উপর পা তুলল না। সে ভদ্রলোকের ন্যায় সোফায় বসে আছে, দৃষ্টি তার টি টেবিলের উপর থাকা গ্লাসের দিকে। ধারা অনেকটা সময় পর বসল তার পাশে। চঞ্চল মানুষকে চুপচাপ দেখা কারোর জন্যই সুখকর নয়। কি হয়েছে? অন্তিক তাকালো ধারার দিকে, তার চোখে যেন হতাশার মেলা বসেছে। কয় তারিখ আজকে? দেয়ালে টাঙানো ক্যালেন্ডার এর দিকে একবার তাকিয়ে থমকে যায় ধারা।
মুহূর্তেই ঘুরে তাকায় অন্তিকের দিকে, দুজনেরই চোখ ছলছল করে ওঠে এবার। অন্তিক ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে ধারার কাঁধের উপর নিজের মাথা রাখে। দুজনেই নিশ্চুপ থাকে কিতক্ষণ। নীরবতা ভাঙে স্বয়ং ধারা। দাভাইকে একটা কল করো না অন্তিক। কি বলবো কল করে? ঠিক আছে ও। ঠিক থাকলেও ঠিক আছে, ঠিক না থাকলেও ঠিক আছে, জানিস না। কিছুটা বিরতি নিয়ে অন্তিক আবারও বলে, তোর মনে আছে ছোট থেকে আমার আর দাভাইয়ের চয়েস মিলে যেত, আমি তো ওর চেয়ে লম্বা একটু, তাই একসময় দুজনের শার্টের সাইজও সেম ছিল। দাভাইয়ের পছন্দের শার্টটা অল টাইম আমারও পছন্দের হয়ে যেত, ওর পছন্দের ঘড়িটাও সেই আমার পছন্দ হতো। সচরাচর কি হয় ভাইদের মধ্যে? ঝগড়া, কারাকারি। কি অদ্ভুত দেখ, আমাদের মধ্যে কখনো ঝগড়াই হলো না। কোনোভাবে জাস্ট দাভাইয়ের কানে গেলেই হয় তার পছন্দের জিনিসটা আমারও পছন্দ, ব্যাস সঙ্গে সঙ্গে সেটা আমার ওয়ার্ড্রবে ট্রান্সফার হয়ে যেত। আমি সত্যি ওর মতো ভাই জিন্দেগিতে দেখিনি। তবে আমিও ভিন্ন, ও আমাকে শার্টটা দিয়ে দিলেও আমি সেটা রাখতাম না, আবার সেটা ওকে ফিরিয়ে দিতাম। কি সুন্দর না বিষয়গুলো? জানিসই তো, আমাদের দেখে ফুপ্পি বলতো বড় হয়ে না এক মেয়েই পছন্দ করে ফেলে এরা দুজন। শেষের কথাটা বলে কিঞ্চিত হাসল অন্তিক। ধারা তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তোর খুব পছন্দের জিনিস দাভাই চাইলে সেটাও দিয়ে দিবি? এক বাক্যে। আমায় জোকার, পাগল, যা খুশি বলতে পারিস। তবে দাভাইকে আমি কতটা ভালোবাসি এটা ও নিজেও জানে, তুইও জানিস। তবে দাভাই কিচ্ছু চায় না, কখনো চায়নি আমার কাছে, চাইবেও না। বেশি ভাব দেখাচ্ছিস। আমি ভালোবাসি না দাভাইকে। অন্তিক মুচকি হেসে মাথা তুলল, ধারার মাথা ধরে ঝাঁকিয়ে বলল, বলছি তো আরো বেশি করে ভালোবাসবি দাভাইকে, তুইই তো দেখে রাখবি দাভাইকে। অবশ্যই, যেমনটা তুই দেখিস আমিও সেভাবেই দেখে রাখবো দাভাইকে, অতিরিক্ত কিছু ভাবতে যাস না, মজার মুডে আমিও নেই। অন্তিক প্রত্যুত্তর করার পূর্বেই আনন্দ কল করল তাকে, রিসিভ করে ফোনটা কানে ধরতেই সে বলল, গেইট খোল। তার বলা কথাটুকু ধারার কানেও গেল। দুজনে খুশিতে আত্মহারা হয়ে দরজা খুলল জলদি। আনন্দের ঠোঁটে বরাবরের মতো মুচকি হাসি। তা তার ভিতরের ভালো খারাপ সকল মনোভাবকে আড়াল করে নেয়। অন্তিক আর ধারা সঙ্গে সঙ্গে দুদিক থেকে জড়িয়ে ধরে আনন্দকে। আনন্দ ভ্রু বাঁকালো, দুজনের দিকেই নজর দিয়ে বলল, ও বাবা, হুট করে এমন আপ্যায়ন। হয়েছেটা কি? আনন্দের দুহাত ধরে আগে তাকে ভিতরে নিয়ে আসে দুজন। ধারা হাসিমুখে বলে, শত বছর বাঁচবে দাভাই, তোমার কথাই তো মনে করছিলাম। অন্তিক বাড়ির বাকিদের ডাকতে যাবে তার আগেই আনন্দ তার হাত টেনে ধরে বলে, ডাকিস না, ঘুমিয়েছে সবাই। এমনিই এলাম, সকালে দেখা করে তারপর যাব। আনন্দ সোজা গিয়ে বসে ডাইনিং টেবিলে। অন্তিক তার পাশের চেয়ারে বসে বলে, এত রাতে এলে দাভাই? বললাম তো এমনি। ধারা, খিদে পেয়েছে। খেতে দাও তো। আম্মুকে ডেকো না ভুলেও। শুধু ধারা নয়, অন্তিকও উঠে পড়ল খাবার পরিবেশন করতে। সব টেবিলেই ছিল যদিও। যেই ছেলে মেয়ে দুটো বাড়িতে এক গ্লাস জল গড়িয়ে খেতে চায় না, তারাই দাভাইয়ের জন্য তড়িঘড়ি করছে। আনন্দ গালে হাত ঠেকিয়ে তাকিয়ে রইল দুজনের দিকে। অন্তিক ধারা মিলে তার প্লেটে খাবার বেড়ে দিল। আনন্দ বেসিন থেকে হাত ধুয়ে এসে খেতে বসল এবার। অন্তিক ধারা পাশেই দাঁড়িয়ে রইল পুরোটা সময়। একজনে পানির গ্লাস এগিয়ে দিল তো আরেকজন লবণের বাটি। অন্তিক আর ধারা একবার তাকালো একে অন্যের দিকে, পরমুহূর্তে আবারও নজর দিল আনন্দের দিকে। আনন্দ খাওয়া শেষ করল। হাত ধুয়ে এসে পানি খেয়েই বলল, গ্রাউন্ডে চল।
দাভাই ঘুম পেয়েছে আমার, শুকনো ঢোক গিলে বলল ধারা। আনন্দ মুচকি হেসে বলে, 11টাও বাজেনি, ঘুম পেয়ে গেল। নাটক করো না তো, চলো। আর অন্তিক, হ্যাঁ দাভাই। আনন্দ পা বাড়িয়ে দরজার দিকে যেতে যেতে বলে, সিগারেটের প্যাকেটটা নিয়ে আসিস। আনন্দ বেরিয়ে গেল। ধারা তখনই অন্তিকের হাতটা শক্ত করে চেপে ধরে তাকালো তার দিকে। অন্তিক দীর্ঘশ্বাস ছেড়ে বলে, যাহ, আসছি আমি। কথাটা বলে নিজের ঘরে গেল অন্তিক। স্মোক খুব বেশি করে না সে, তবে সিগারেটের প্যাকেট তার ঘরে থাকে। আনন্দের ক্ষেত্রেও ব্যাপারটা একই, যদিও সে স্মোক করা কমিয়ে দিয়েছে তবুও মাঝে মধ্যে এক দুটো সিগারেট ধরায়। এক্ষেত্রেও দুই ভাইয়ের অভ্যাস সেইম, জোরতা নেই কারো মধ্যে। অনেক আগে থেকে একসঙ্গে স্মোক করত তারা, তাদের এই স্বল্প বদভ্যাস শুধু ধারা নয়, সঙ্গে বাড়ির সকলেই জানে। আনন্দ আগেই এসে ঘাসের উপর বসল, ছায়া এসে পাশে দাঁড়িয়ে রইল, অন্তিকও এলো। সিগারেটের প্যাকেট আর লাইটারটা এগিয়ে দিল আনন্দের দিকে। আনন্দ বেশ আরাম করে বসে সিগারেট ধরালো। মাঠের দু প্রান্তের গোলপোস্টে দুটো স্বল্প আলোর লাইট জ্বলছে। আনন্দ তার পাশে দাঁড়িয়ে থাকা দুজনের দিকে তাকিয়ে বলে, যা তো, 5টা করে পেনাল্টি কিক নে। যে জিতবে তাকে বকশিস দেব। কেউ এক পা নড়ল না, ঠায় দাঁড়িয়ে রইল। আনন্দ সিগারেটের ধোঁয়া উড়িয়ে পুনরায় বলে, কি হলো যা? আচ্ছা, আমি কিপার। বলেই উঠে দাঁড়ায় আনন্দ। গোলপোস্টের সামনে গিয়ে দাঁড়ায় এবার, ধারার গলায় যেন কিছু আটকে আসছে। আনন্দ এবার বিরক্তির দৃষ্টিতে তাকাতেই ধারা এগিয়ে যায় প্রথমে। বলটা জায়গায় রেখে একটু দূরত্বে গিয়ে দাঁড়ায়। পা চলছে না তার, তবুও ছুটে এসে কিক করতে চাইল বলে পারল না। থেমে গিয়ে বলল, আমি পারব না দাভাই। এই অন্তিক, তুই আয় তো। ধারা সরে গেল সেখান থেকে। অন্তিক শুকনো ঢোক গিলে এগোল। সে বলে লাথি মারল ঠিকই, তবে সেটা চলে গেল অন্যদিকে। আনন্দ ভ্রু কুঁচকে সিগারেটে আরেকবার টান দিয়ে বলে, একটা পেনাল্টি নিতে পারিস না? সর, তুই এখানে দাঁড়া। আমি নিচ্ছি। ছায়া বড় বড় চোখে তাকালো। অন্তিকের গলা থেকে স্বর বেরোল না, সে বাধ্য ছেলের মতো গোলপোস্টের সামনে এসে দাঁড়াল। আনন্দ পাশ থেকে অন্য একটা বল নিয়ে ঠিক জায়গায় রাখল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, একবার গোলপোস্টের দিকে আরেকবার বলের দিকে। কয়েক কদম দূরে গিয়ে দাঁড়াল। পরমুহূর্তেই তার তীক্ষ্ণ দৃষ্টি শিথিল হয়ে এলো। শান্ত চোখ, একবার বল আরেকবার গোলপোস্ট, বেশ কয়েকবার এভাবেই চোখ ঘোরালো আনন্দ। ধারা আর পারল না নিজেকে স্বাভাবিক রাখতে, উল্টো দিকে ঘুরে মুখ চেপে ধরল সে, চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুধারা দেখাতে চাইল না আনন্দকে। তবুও বোধ হয় আনন্দ বুঝে গেল। একবার ঠোঁট ভিজিয়ে এগোলো 2 কদম, বলটা আলতো পায়ে অন্যদিকে সরিয়ে দিয়ে বসে পড়ল ঘাসের মাঝে। হাতে থাকা সিগারেটের দিকে দৃষ্টি রেখেই বলল, মুড নেই, পরে খেলব। অন্তিক পাশে মাথা ঘুরিয়ে চোখ বন্ধ করল, অশ্রুকণা গড়ালো তার চোখ থেকেও। ধারাও ঘুরে তাকাল। আনন্দ নিশ্চুপ, স্বাভাবিক। অন্তিক আর ধারা একসঙ্গে ছুটে এলো এবার। দুপাশ থেকে আনন্দের পায়ের উপর মাথা রেখে শুয়ে পড়ল তারা। ছায়ার কান্না আগেই টের পেয়েছিল আনন্দ, এবার অন্তিকেরটাও টের পেল। দুদিকে মাথা নাড়িয়ে সামান্য হাসল সে। অন্তিকের উদ্দেশ্যে বলল, ধারা না হয় মেয়ে, তুই এমন মেয়েদের মতো বিহেভ করিস কেন? অন্তিক উত্তর দিল না। আনন্দ ডান হাতের 2 আঙুলের মাঝে সিগারেট রেখেই ঘাসের উপর হাতের ভর ছেড়ে দিল। আকাশের দিকে তাকিয়ে বলল, ধুর লা, বড় হবি না তোরা। ধারার কান্নার বেগ যেন দ্বিগুণ হলো এবার। এমন কথা বলতো পুরনো আনন্দ, আজকের আনন্দের মুখে তো কোনো খারাপ শব্দ ভুলেও উচ্চারিত হয় না।
চোখ বন্ধ করল দুজনে। অনেক কিছু মনে পড়ল, অনেক কিছু। সেই ক্লিন শেভ করা আনন্দ, দাড়ি রাখা যার মারাত্মক অপছন্দের, নানান রকম হেয়ারস্টাইল থাকত যার চুলে, মুখের ভাষা নেহাত খুব একটা ভালোও ছিল না। তার সঙ্গে আজকের কোনো মিল নেই। না থাকুক, তাতে তো ওদের সমস্যা নেই। তবে ওরা যে বেসামাল হয়ে পড়ে আনন্দের আগের রূপের বিন্দুমাত্র আঁচ এর সামনেও। দুই ব্যালকনিতে দাঁড়িয়ে ছিল আরও 4 জন ব্যক্তি। দুজন পুরুষ, তাদের বুকে মাথা রেখে অশ্রু বিসর্জন দিচ্ছে দুজন নারী। তারা তাদের স্ত্রীকে সামলাতে ব্যস্ত। তাদেরও কি চোখ ভিজল না? ভিজল বোধ হয়, প্রকাশ করতে চাইল না। অতঃপর হর্ষকুঞ্জের প্রতিটি ব্যক্তির চোখে অশ্রু। শুধু জল নেই আনন্দের চোখে, এক ফোঁটাও না। সে নির্বাক বরাবরের মতো, ঠোঁটের মুচকি হাসি যেন পার্মানেন্টলি সেট করে নিয়েছে সে। কার জন্য বললে উত্তরটা আসবে, নিজের জন্য। আনুমানিক সকাল 7টা বাজে, বাড়ির সকলে গভীর ঘুমে মগ্ন। ধারার ঘুম আবার খুব একটা গভীর নয়, পাশ থেকে মশা উড়ে গেলেও বোধ হয় তার ঘুম ভেঙে যায়। তেমনি দরজায় একবার টোকা পড়তেই জেগে ওঠে সে। রাতে ঘুমিয়েছিল অনেক দেরিতে। চোখ কচলে বিছানা থেকে নেমে দরজা খোলে ধারা, আনন্দকে দেখে পুরো ঘুমটুকু কেটে যায় মুহূর্তেই। সরি, ঘুম নষ্ট করলাম। কথাটা বলে একবার আশেপাশে তাকায় আনন্দ। ঠোঁট ভিজিয়ে বলে, উপরের ঘরের চাবিটা দাও একটু। ধারা বলল না কিছু। ড্রয়ার থেকে চাবিটা এনে আনন্দের হাতে দিয়ে বলল, আমিও যাই দাভাই। উহু, ঘুমো তুমি। আর দাঁড়ালো না আনন্দ। তবে ধারা দাঁড়িয়ে রইল অনেকটা সময়, এরপর নিজেও ঘরে চলে এলো। তবে ঘুমোলো না, ফোন লাগালো অন্তিকের নম্বরে। আনন্দ এসে দাঁড়ালো ঠিক 3তলার সেই ঘরটির নামনে। পুরো হর্ষকুঞ্জের মধ্যে এটা সবচেয়ে সুন্দর ঘর, দোতলায় আনন্দের ঘরের ঠিক উপরেই। তালা খুলল আনন্দ, সঙ্গে লকটাও খুলল। মনে পড়ে সে সেই ঘরে ঢুকেছিল প্রায় 7 মাস আগে, আবার আজ এলো। পুরো ঘরে একটুও ধুলো নেই, তাচ্ছিল্যের সুরে হাসে আনন্দ। সে যতই মানা করুক, এই ঘরের একটা জিনিসেও ধুলো পড়তে দেবে না তার বাড়ির লোক। ঘরটা একটু ভিন্ন। 3 দিক থেকেই শেলফ করা দেওয়ালের সঙ্গে। প্রতিটা শেলফের দেওয়ালে আবার রঙিন লাইট সেট করা। এগুলো বন্ধ করে না কেউ। আনন্দ ঠিক মাঝ বরাবর দাঁড়ালো। ঘরে থাকা কাঠের চেয়ারটা টেনে বসল সেখানে। চোখ বুলায় ঘরের প্রতিটা বস্তুর উপর, ঠোঁটে তখনও মুচকি হাসি। চোখের ভাষা বোঝার উপায় নেই। আনন্দ উঠে দাঁড়ায়, এগিয়ে যায় ডান পাশের দিকে। প্রথমেই থেকে থেকে অনেকগুলো মেডেল ঝোলানো। সেগুলোতে হাত ছুঁয়ে সামনে এগোয় আনন্দ। ট্রফি, সার্টিফিকেট, আরও কত কি। এগুলো বহু পুরনো, কিছু 20-22 বছর, আবার কিছু 15 বছরের অধিক। আনন্দ ঘুরে এলো বাম দিকটায়। প্রথমেই অনেকগুলো ছবির ফ্রেম, কয়েকটার কাঁচ ভাঙা। দেখেই বোঝা যায় ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। তার পাশে আবারও সার্টিফিকেট, মেডেল, ট্রফি। এগুলো মোটামুটি পুরনো, তাও 10 বছরের অধিক। আনন্দ এবার এলো ঠিক মাঝখানে, দরজা থেকে সোজা এই জায়গাটা দেখা যায়। আনন্দ লম্বা একটা দম নিল। পরপর 3টে বস্তু। ঠিক মাঝখানে বাংলাদেশের একটা জার্সি, সামনের দিকটা দৃশ্যমান। পিছনের দিকটা আগেরবার এসে নিজেই ঘুরিয়ে রেখেছিল আনন্দ। নাম, জার্সি, নম্বর এগুলো দেখতে ইচ্ছে হয় না। জার্সির একপাশে আছে সুন্দর একটা ট্রফি, অন্য পাশে একটা ফুটবল। ট্রফির মাঝে স্পষ্ট অক্ষর এশিয়ান কাপ। নিচের দিকে লক্ষ্য করলে দেখা যায় চ্যাম্পিয়ন 2015 বাংলাদেশ। জার্সির অন্য পাশে থাকা বলটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল আনন্দ, তাতে একটা সাইন দৃশ্যমান। শুধু ইংরেজি অক্ষরের এ, বোঝা যায় বাকিটা প্যাঁচানো।
বলটা হাতে নিল আনন্দ, একবার তাতে ঠোঁট ছুঁয়ে পুনরায় আগের জায়গায় রেখে দিল। শক্ত একটা ঢোক গিলে পিছিয়ে এলো আনন্দ। আর থাকতে চাইল না এই ঘরে, বেরিয়ে এসে দরজার তালা পুনরায় লাগিয়ে দিয়ে পাশে তাকাতেই দেখতে পেল অন্তিক এবং ধারাকে। খুব একটা অবাক হয় না আনন্দ। হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নেয় একবার। বেরোতে হবে বুঝলি, ব্যাচ আছে আবার। আম্মুকে ডাকবো নাকি? ধারা আর অন্তিক স্বস্তির নিঃশ্বাস ফেলে একবার, পরমুহূর্তেই অন্তিক বলে ওঠে, এখন যাবে কি করে? ঝুম বৃষ্টি হচ্ছে বাইরে। হ্যাঁ দাভাই, এর মধ্যে তোমার স্টুডেন্টরাই বা আসবে কি করে? আনন্দ ট্যারেসের দিকে তাকিয়ে দেখল আসলেই বৃষ্টি হচ্ছে। বিরক্ত হয় সে, অন্তিক আর ধারা তো মহা খুশি। আনন্দ জিজ্ঞেস করে, কতক্ষণ থাকবে বৃষ্টি? ওয়েদার মামা বলছে দুপুর অবধি থাকবেই। অন্তিকের কথায় হাসে ধারা। আনন্দ প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বলল, কি করব আর? ক্যান্সেল করি পড়া, চল কার্ড খেলব। কথাটা বলে নিজের ঘরের দিকে চলে যায় আনন্দ। ধারা অবাক হয়ে অন্তিকের উদ্দেশ্যে বলে, দাভাই এত স্বাভাবিক কি করে? অন্তিক নিচের দিকে তাকিয়ে কিঞ্চিত হেসে বলে, ওর অন্তর পড়ার সাধ্য আমাদের নেই। যেমন দেখাচ্ছে তাই মেনে নিতে হবে, চল। আনন্দের ঘরে এসে উপস্থিত হয় দুজন। বিছানার উপর কার্ড নিয়ে বসল তারা, আনন্দ সব গুছিয়ে নিচ্ছে। অন্তিক রিমোটটা এনে টিভি ছাড়ল এবার। একটা নিউজ চলছে, খেলা যোগে। আজ বর্তমান নিয়ে কথা না বলে একটু অতীত নিয়ে কথা বলা যাক। আজ থেকে ঠিক 9 বছর আগের এই দিনটির কথা আমরা কখনোই ভুলব না হয়তো। সেই 2014-15 সাল বাংলাদেশ ফুটবল যেন স্বপ্নের সময় পার করছিল। চ্যাম্পিয়নশিপ জয় থেকে শুরু করে এশিয়া কাপ জয়ের সেই দিন, যেই দিনে আনন্দে মেতে উঠেছিল পুরো দেশের মানুষ। তবে এই দিন আমরা ভুলব না আরও এক কারণে, এটি এমন একটি দিন ছিল যেদিন মুখে হাসির সঙ্গে মন ভেঙেছিল অনেক ভক্তের, বাংলাদেশের মানুষের। এক মর্মান্তিক ঘটনা হৃদয়ে দাগ কেটেছিল সেই দিনে, তার কারণ। অন্তিকের হাত থেকে রিমোট টানিয়ে তৎক্ষণাৎ টিভি বন্ধ করে দেয় আনন্দ, কপালে ভাঁজ টেনে বলে, আর খবর পায় না লোকেরা। আদিকালের আজাইরা নিউজ দেখাতে বসছে। ধারা করা চোখে তাকায় অন্তিকের দিকে, সে কেবল অসহায় মুখ করে বোঝায়, আমার কি দোষ? আনন্দ নিজেই শান্ত হল, আর এই নিয়ে কথা বলল না কেউ। তারা কার্ড খেলায় মনোযোগ দিল, বৃষ্টির দিনে কার্ড খেলার মজাই আলাদা। অন্তিক বেশিক্ষণ খেলতে পারল না, সে ঘুমে ঢলে পড়ছে, শেষ পর্যন্ত আনন্দই তাকে ঘরে পাঠিয়ে দিল। কার্ড খেলা বাদ দিয়ে এবার ফোনে লুডু খেলতে শুরু করল আনন্দ ধারা। বেশ কিছুক্ষণ পর আনন্দ নিজে থেকেই বলল, আন্ডার-21 টিমে তোমার সঙ্গে একটা মেয়ে খেলতো না ধারা? ধারা বড় বড় চোখে তাকায়, সঙ্গে সঙ্গে বলে, টিমে আমরা 24 জন মেয়ে ছিলাম দাভাই। তুমি কার কথা বলছো? সবার জুনিয়র ছিল। ফোনের দিকে নজর রেখেই বলল আনন্দ। ধারা ভ্রু কুঁচকে নেয়, কিঞ্চিত হেসে বলে, তুমি আবার কোনো মেয়ের কথা বলছো যে দাভাই? ডালমে কুচ কালা হে। সবচেয়ে জুনিয়র 18 বছরের 3 জন ছিল, ঠিক মনে পড়ছে না। ও দাভাই, ক্লিয়ারলি বলো তো, তোমার প্রেজেন্ট প্রতিদ্বন্দ্বী, সবচেয়ে বড় শত্রু? মুচকি হেসে বলে আনন্দ। ধারাহা করে তাকায় এবার। আনমনে বলে, তুমি নিশ্চয়ই ছায়ার কথা বলছো না? আনন্দ একনজর ধারার দিকে তাকিয়ে চুপ করে রইল। অর্থাৎ সে ছায়ার কথায় বলছে? কেন বলছে? ও ঢাকায় এসেছে কবে? 2 বছর। ক্লাবে জয়েন্ট হলো কি করে? রশ্মিদি নাকি ওকে ডেকেছে নিজে থেকে? রশ্মি ওকে কোথায় খুঁজে পেল? ধারা এক ঝটকায় বিছানা থেকে নেমে দাঁড়াল।
আনন্দের কথার আগাগোড়া কিছুই ধরতে পারছে না, তবে চোখ দুটো রসগোল্লার ন্যায় হয়ে আছে তার। দা ভাই, আল্লাহর ওয়াস্তে সোজাসুজি বলো। মাথা ভনভন করছে আমার। আনন্দ হেসে উঠল এবার, হাসি থামিয়ে বলল, 2 বছর আগের একটি দিনের কথা। ছায়া তখন ঢাকায় এসেছে সবে 2 মাস। ইউনিভার্সিটিতে গিয়ে পরিচয় হয় অর্কের সঙ্গে। প্রেমের সূচনা তখনও ঘটেনি তাদের মধ্যে। একদিন কোনো এক পার্কে বসে তারা কথা বলছিল। আনন্দও ছিল সেখানে, বাচ্চাদের সাথে কথা বলতে এসেছিল। ছায়াকে দেখে চেনা চেনা লাগে তার, অনেক পরে মনে করতে সক্ষম হয় বাংলাদেশ অনূর্ধ্ব-21 দলে ধারার সঙ্গেই দেখেছিল এই মেয়েটিকে। নেহাত বাচ্চা মেয়ে, তার খেলা উচিত ছিল অনূর্ধ্ব-19 দলে, সেখানে চান্স পেল অনূর্ধ্ব-21-এ। কম কথা ছিল না এটা। আনন্দ অতি আগ্রহ নিয়ে তাদের কথা শোনে। ছায়া তার ছোটবেলা থেকে কাটানো সব ঘটনা বলছিল অর্ককে। কাঁদেনি মেয়েটা, তবে গলা ধরে আসছিল তার। আনন্দ সেদিন ভাবে অনেকক্ষণ, ছায়ার যেই জিনিসটা তার পছন্দ হয়েছিল তা হলো ওর আত্মবিশ্বাস। আমি পারবই, এই কথাটা সবাই নির্দ্বিধায় বলতে পারে না। মেয়েটার কথায় অন্যরকম একটা জেদ আছে, নিজেকে প্রমাণ করার জেদ। আনন্দ সেদিনই কল করে রশ্মিকে, তাকে জানায় ছায়ার কথা। বলে ছায়াকে দলে নিতে, একটা চান্স দিতে। রশ্মি এক বাক্যে রাজি হয়ে যায়, ছায়াকে যুক্ত করে মিরপুর উইমেন্স ক্লাবের সঙ্গে। বলতে গেলে এর পিছনের কলকাঠি নেড়েছিল স্বয়ং আনন্দ নিজে। ধারা শুধু হা করেই তাকিয়ে আছে। আনন্দ পুনরায় ফোনের দিকে তাকিয়ে বলে, মেয়েটা ইউনিক, তাই না? তাতে তোমার কি? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল ধারা। আনন্দের কথার ভাব তার কাছে ভালো ঠেকেছে না। আনন্দ চোখ তুলে তাকালো, দৃষ্টির দ্বারাই বোধ হয় কিছু বোঝাতে চাইল। দা ভাই, বাই এনি চান্স তুমি? বলা যায় না। আগেই বলেছি, ঠিক বিপরীত ক্যাটাগরির মানুষকেই আমাদের মনে ধরে যায়, আনফরচুনেটলি। ধারা ধপ করে বসল বিছানায়। মাথায় এলো একটা কথা, কালই অন্তিক বলছিল। ফুপ্পি ছোটবেলায় বলতো, 2 ভাইয়ের না বড় হয়ে একই মেয়েকে পছন্দ হয়ে যায়। ছায়ার এক অদ্ভুত রোগ আছে, হঠাৎ হঠাৎ তার মনে বিভিন্ন বাসনা জাগে। ঠিক যেমন বিকেলের দিকে মনে হলো সে শাড়ি পরবে। ইমার মা আবার ছায়াকে বেশ ভালো জানে, তার নাকি বড্ড মায়া হয় ছায়ার জন্য। যদিও ছায়া কথা শোনানোর ক্ষেত্রে মানুষ বিবেচনা করে তার সঙ্গেও খারাপ ব্যবহার করেছে হয়তো মাঝে সাঝে। তিনি তা গোনায় ধরেন না, তাই তো একটু আগে এসে বলে গেল, হালিম রান্না করব বাসায়, সন্ধ্যার দিকে চলে এসো কিন্তু। ছায়া আপত্তি করল না, মন ভালো তার আজকে। বৃষ্টির দিনে এমনিতেই মন ফুরফুরে থাকে, তার উপর রাতে ব্রাজিলের খেলা আছে। সব মিলিয়ে একটা ভালো সময় কাটাচ্ছে সে। অর্কের কথা মনে পড়ে ঠিকই, তবে নিজের আত্মমর্যাদাকে অত্যাধিক প্রাধান্য দেওয়ার ফলে সেই কষ্টগুলো চাপা পড়ে যায়। তার মধ্যে আরেক আছে অন্তিক নামক জোকার, ও নিজে কি ভেবে কি কথা বলে এটা ছায়া বুঝতেই পারে না। মেয়েলি স্বভাব কি? ঘরের কাজ জানবে, শাড়ি পরতে পারবে, রান্না জানবে ইত্যাদি। ছায়া এর সব কিছুতে পারদর্শী। মা ছোটবেলা থেকে জোর করেই সব কাজ শিখিয়েছেন, শাড়ি পরাটা অবশ্য ছায়া নিজের ইচ্ছেতে শিখেছে। আলমারি খুলে একটা খয়েরি রঙের তাঁতের শাড়ি বের করল ছায়া, নিজেই কিনেছিল এটা। কিছুক্ষণ শাড়িটা নেড়েচেড়ে দেখল, 10 মিনিটে শাড়ি পরাও হয়ে গেল তার। কালো ফুল হাতা টপসের সঙ্গে খয়েরি শাড়ি, খারাপ লাগছে না খুব একটা। কপালে টিপ পরে না ছায়া, কাজল দেয় না চোখে। সে হালকা আইলাইনার দিল, মাস্কারা দিল, ঠোঁটে খয়েরি লিপস্টিক দিল, অনেকটা কোরিয়ানদের মতো করে। শাড়িতে বাঙালি ভাব এলেও তার সাজ মোটেই বাঙালিদের মতো হয়নি। তাতে কি, নিজের ভালো লাগলেই তো হলো। সোজা চুলগুলো খোলাই ছেড়ে দিল ছায়া, মাঝ বরাবর সিতি করল। শাড়ির সঙ্গে কোরিয়ান মেকআপ লুক, তার সঙ্গে আবার সিতি করা খোলা চুল।
অদ্ভুত মেকআপ সেন্স তার। আয়নার দিকে তাকালো ছায়া, তবুও তাকে ভালো লাগছে। ফর্সা চামড়ার কারণে নয়, যদিও তার চেয়ে বহু ফর্সা মেয়ে আছে। তবে কিছু মানুষ থাকে, তাদের স্বভাবেই সুন্দর লাগে। ছায়া বোধ হয় সেই ধাঁচেরই মেয়ে। ইমার একটা ছোট ভাই আছে, এই 3 বছর বয়স। তার সঙ্গে আবার ছায়ার খুব ভাব। এই বাসায় এলে ছায়া ওর সঙ্গেই সময় কাটায় বেশি। ইমার মা আগে কখনো ছায়াকে শাড়ি পরতে দেখেননি, শুরুতেই কয়েকবার নজর কাটেন তিনি। ইমা অবশ্য ছায়াকে তেমন একটা পছন্দ করে না, এমন খিটখিটে মানুষ তার পছন্দ নয়। ছায়া ডাইনিং টেবিলের চেয়ারেই বসে ছিল ইমার ভাই ইরামকে কোলে নিয়ে। আনন্দ ইমাকে পড়াতে এলো প্রায় 5 মিনিট পরেই। ছায়াকে শুরুতেই খেয়াল করেনি আনন্দ। সোফাতে বসে পর্দার ওপাশে চোখ যেতেই অবাক হয় সে, মেয়েটির মুখ দেখতে পেল না। ইরাম দৌড়ে চলে এলো ড্রয়িং রুমে, ছায়াও তাকে নিতে পর্দা সরিয়ে 2 কদম এগোল। বিস্ময় এবার চোখে পলক ফেলাই যেন ভুলে গেল আনন্দ। তবে সে ভদ্রলোক, একটা মেয়ের দিকে এভাবে তাকিয়ে থাকাটা তার সঙ্গে যায় না একদমই। ছায়া ইরামকে নিয়ে পুনরায় ডাইনিং রুমে চলে গেল, পর্দা অর্ধেকটা সরানোই থাকল। ইমার মা হালিম বাটিতে পরিবেশন করে আগেই আনন্দকে দিয়ে গেলেন, আগে খেয়ে তারপর পোড়ানোর কথা বললেন। সঙ্গে ইমার জন্যও দিয়ে গেলেন। ডাইনিং টেবিলে বসে তিনি আর ছায়া ধীরে সুস্থে খেতে শুরু করলেন। আনন্দ আর একবারও তাকায়নি ছায়ার দিকে। অন্য কিছু জানা নেই তার, তবে আজ নিশ্চিত মেয়েটির সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল সে। বাস্তবে ধারা তো ছায়ার চেয়েও বেশি সুন্দর, তাকে দেখে তো কখনো এমনভাবে মুগ্ধ হয়নি আনন্দ। তার মন যেন আবারও জানান দিতে চাইল, আনন্দ, মেয়েটা তোর জন্য অন্যরকম। আজকে নাকি ব্রাজিলের খেলা স্যার, দেখবেন না? আনন্দ তাকালো ইমার দিকে, মুচকি হেসে বলল, আমি কিন্তু আর্জেন্টিনা সাপোর্টার। অবাক হলো ইমা, বড় বড় চোখে তাকিয়ে বলল, কিভাবে? আপনি তো সবসময় নেইমারকে নিয়ে পোস্ট দেন। নেইমার ব্রাজিলে খেলে না। হ্যাঁ তো? প্লেয়ারের সাথে দেশের তুলনা করা উচিত নয়। নেইমারকে আমার বেশি পছন্দ, তবে টিম হিসেবে আর্জেন্টিনাকেই সাপোর্ট করি ছোটবেলা থেকে। তার মানে আপনি বার্সা সাপোর্টার? আজ্ঞে না, আমি ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টার। আর্জেন্টিনার সব সাপোর্টাররাই তো দেখলাম বার্সেলোনা ক্লাব সাপোর্ট করে, আর মেসি ভক্ত। আপনি তো সব দিক থেকেই আলাদা হয়ে গেলেন। আনন্দ প্রত্যুত্তর না করে মুচকি হাসে। ছায়া আর চোখে তাকায় তার দিকে। কেমন অদ্ভুত লোক, আর্জেন্টিনা সাপোর্ট করে, নেইমার ফ্যান, অন্যদিকে ক্লাব ম্যান ইউ। এ জীবনে সে এমন ব্যক্তি দেখেনি। তবে এই মুহূর্তে ছায়ার বিশেষভাবে নজর আটকালো সেই হাসির দিকে। এ পর্যন্ত সে যতবার আনন্দকে দেখেছে, সর্বদা মুচকি হাসতেই দেখেছে। মানুষের জীবনে এত আনন্দ, যে সারাদিন ঠোঁটে হাসি নিয়ে ঘুরে বেড়ায়। অন্যদিকে ধারা সকাল থেকে ভেবে চলেছে এই এক বিষয়ে। মাথা কাজ করছে না তার, কি করা উচিত এখন। আনন্দকে বলবে অন্তিক ছায়াকে ভালোবাসে? অসম্ভব। এই আঘাতটা সে আনন্দকে দিতে পারবে না। তাহলে অন্তিককে বলবে? তাও তো সম্ভব নয়, ছেলেটা যে ছায়ার প্রতি আরো বেশি ফুটবল হয়ে পড়েছে। যাকে খুশি দেখার জন্য নিজের অনুভূতি চেপে গেল, তাকে কি করে এত বড় একটা কথা জানাবে? 2 ভাইয়ের একজনও যদি বিষয়টা জানতে পারা, তারা নিজে থেকে সরে আসবে। আনন্দকে স্বাভাবিক জীবনে ফেরাতে কি না করেছিল সবাই। অবশেষে সে নিজেকে গুছিয়ে নিতে পেরেছে। আনন্দের মনে যে ছায়ার জন্য বিশেষ অনুভূতি তৈরি হয়েছে বেশ অনেকদিন সময় নিয়ে, এটা ধারার আর বুঝতে বাকি নেই। একটা ছেলে আর কত কিছু সহ্য করবে? নিজের সবচেয়ে ভালোবাসার জিনিস তো হারিয়ে ফেললই। এখন যেই মেয়েটিকে ভালোবাসছে, তাকেও হারাবে। দিনটা কাটল এভাবেই। পরবর্তী 2 দিনও স্বাভাবিকভাবেই কেটে যায়।
বৃষ্টির দিন, মাঠে কাদা জমা হয়ে থাকায় ট্রেনিং হচ্ছে না দুদিন ধরে। ছায়া তাই ছাদে এসেই প্র্যাকটিস করছে, একা একা যতটুকু করা যায় তাই। 2 মাস ধরে একটা স্কিল আয়ত্ত করার চেষ্টা করছে ছায়া, পারছেই না। আজও সেটাই করছিল। আনন্দ এলো সন্ধ্যার খানিকক্ষণ আগে, ব্যাচ শেষ করল মাত্র। স্বীকার না করলেও আজ মূলত ছাদে এলো ছায়ার জন্যই। সে তো আর অন্তিকের মতো নয় যে সবার সঙ্গে কথা বলতে পারবে। আনন্দ এসে ঠিক রেলিংয়ের পাশে দাঁড়ালো। ছায়া একবার তাকায় তার দিকে, পুনরায় নিজের প্র্যাকটিসে মনোযোগ দেয়। আনন্দ আর চোখে তাকায় তার দিকে। মেয়েটা এমন স্বভাবের, কারোর কাছে কোনো হেল্প চাইবে না। এমনকি ট্রেনিং গ্রাউন্ডেও কারোর থেকে কোনো হেল্প চায় না। আর চোখে তাকিয়ে কারো থেকে স্কিল শিখতে পারলে শেখে, নইলে নিজে নিজেই ট্রাই করে। আনন্দর পায়ের কাছেই একটা বল পড়েছিল। সে ইচ্ছে করেই সেটা নিয়ে ঘোরালো কিছুক্ষণ। খেয়াল করল ছায়া তার পায়ের দিকেই তাকিয়ে আছে। সুযোগ বুঝে ছায়া যেই স্কিলটা শিখতে চাইছে সেটাই ধীর গতিতে দেখালো একবার, পরের বার দ্রুত দেখালো। তৃতীয়বার গিয়ে আর সম্ভব হলো না। ছায়া ছোট ছোট চোখে একবার তাকায় আনন্দের দিকে, তার সামনে এসে বুকে হাত গুজে বলে, আপনার মতো পাড়ার প্লেয়ার বহুত দেখেছি। 2-1টা স্কিল শিখে এমন ভাব দেখানোর কিছু নেই কিন্তু। আনন্দ বাহিরের দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে বলে, যেমন প্লেয়ারই হই, ইউ হ্যাভ নো রাইট টু ইনসাল্ট মি। ওহ রিয়েলি? বাট আমি অত ফর্মালিটিস মেনে কথা বলি না, বলবোও না। মুখ ভেঙচি কেটে হনহন করে ছাদ থেকে নেমে যায় ছায়া। আনন্দের এই মুহূর্তে কেবল হাসিই পেল, অথচ সে এত অহংকারী মানুষ কখনো পছন্দই করত না। অদ্ভুত। এই একটা বিষয়ে সর্বদা অদ্ভুত ঘটনাই ঘটে বোধ হয়। বিষয়টা কি? ভালোবাসা। হয়তো। সেদিন আর বৃষ্টি হলো না, ফলে মাঠের অবস্থাও ঠিকঠাক। সকাল সকাল ট্রেনিং গ্রাউন্ডে চলে গেল ছায়া, ফিরল প্রায় 11টার দিকে। সে একাই ফিরেছে, বাকিরা এখনো গ্রাউন্ডে। ট্রেনিং এর মধ্যে পায়ে আঘাত পাওয়াটা ভীষণ বিরক্তিকর লাগে ছায়ার কাছে। মাঠে বসে তো অতটা ব্যথা টের পায়নি। তবে বাড়ির সামনে এসে রিকশা থেকে নামতেই বুঝতে পারল ওই পা দিয়ে দাঁড়ানো তার পক্ষে সম্ভব হচ্ছে না। এই সময়ে বড় কিছু না হলেই হয়, ফাইনাল ম্যাচের আর মাত্র 13 দিন বাকি। দেওয়ালে হাত রেখে কয়েক কদম এগোলো ছায়া, এতটা ব্যথা হবে জানলে তো ফিরতই না বাসায়। সিঁড়ি থেকে উঠবে কি করে এখন? তাই নিচতলার সামনের সিঁড়িতেই বসে পড়ল ছায়া, রাগ হচ্ছে এখন তার। প্র্যাকটিসের সময় অত মাতব্বরি করাটা ঠিক হয়নি। আনন্দ ব্যাচ ছুটি দিয়েছে একটু আগে, নিজে বেরোলো মাত্র। তালা লাগিয়ে সিঁড়ির দিকে তাকাতেই দেখতে পায় ছায়াকে। ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কি হয়েছে? ছায়া কেবল অন্যদিকে তাকিয়ে বিরক্তির প্রকাশ ঘটায়। পায়ে হাত দেখেই আনন্দ বুঝতে পারে নিশ্চয়ই পায়ে ব্যথা পেয়েছে। এগিয়ে আসে আনন্দ, কিছুটা ঝুঁকে তার পায়ে হাত দেওয়ার আগেই ছায়া বাধা দিয়ে বলে, দরকার নেই, যেতে পারেন আপনি। তাহলে বসে থাকবেন এখানে? তাই থাকব। আনন্দ এবার শুনল না কথা। পায়ে হাত দিয়ে একটু উপরে তুলতেই চোখ মুখ কুঁচকে নেয় ছায়া। আনন্দ তাকায় তার দিকে, পুনরায় পায়ের দিকে নজর দিয়ে বলে, এটুকু ব্যথা সহ্য হচ্ছে না। অভ্যাস থাকার কথা তো। ওহ হ্যালো। না জেনে কথা বলবেন না, আমি সর্বোচ্চ 1 মাসও ইনজুরিতে ছিলাম। আনন্দ মুচকি হেসে বলে, 1 মাস? এটা বেশি মনে হয়। নেইমার লাস্ট 6 মাসের বেশি ইনজুরিতে মাঠের বাইরে, তার বেলায় জ্ঞান দিতে আসছেন? পা ছেড়ে দেয় আনন্দ। সোজা হয়ে দাঁড়িয়ে বলে, না। কিন্তু আমার মনে হচ্ছে না আপনি একা উপরে উঠতে পারবেন। হেল্প লাগলে বলতে পারেন।
ছায়া একবার উপরে আশেপাশে তাকায়। কাউকে দেখতেও পাচ্ছে না। কতক্ষণই বা বসে থাকবে এখানে? বাধ্য হয়ে এবার ইগো বিসর্জন দিল ছায়া। আনন্দের দিকে তাকালো একবার, সে এক হাত বাড়িয়ে দিল তখনই। ছায়া ধরল তার হাতটা। অন্য হাতে সিঁড়ির রেলিং ধরে উঠে দাঁড়ালো। পায়ের ব্যথাটা প্রতিমুহূর্তে বেড়েই চলেছে, কি যে হয়েছে বুঝতে পারল না ছায়া। আনন্দের দিকে আর তাকালো না, যে আস্তে আস্তে পা বাড়িয়ে দোতলায় পৌঁছালো। আনন্দ সাপোর্ট দিল এক হাতে। ফ্ল্যাটের সামনে এসে এক হাত দেওয়ালে রেখে অন্য হাতে পকেট থেকে চাবির রিংটা বের করে ছায়া। আবার সকালে মাতব্বরি করে লক তালা দুটোই লাগিয়ে গেছে। লক খুলতে পারলেও তালা এক হাতে খুলতে পারল না। আনন্দ কিছুক্ষণ অপেক্ষা করে তার হাত থেকে চাবিটা নিয়ে দরজা খুলে দিল। এবার ছায়াকে ঘরে ঢুকতে সাহায্য করল আনন্দ। সে সোফায় বসতেই আনন্দ হাঁটু ভাঁজ করে বসল মাটিতে। একটু কষ্ট হলো ঠিকই, পাত্তা দিল না। কি এমন ট্রেনিংয়ে গেলেন যে এমন ইনজুর্ড হতে হলো? মচকেছে পা নাকি? তা যদি এমনি এমনি বুঝতে পারতাম তাহলে তো কেউ ডাক্তারের কাছেই যেত না। ছায়ার চোখ যায় দরজার দিকে। কালো রঙের একটা কুকুর ঠিক সামনে দাঁড়িয়ে আছে, ভিতরে ঢুকে পড়বে হয়তো। চোখ বড় বড় হয়ে যায় ছায়ার। পৃথিবীতে বোধ হয় এই এক প্রাণীকেই সে সবচেয়ে বেশি ভয় পায়। আনন্দ তার পা এদিক ওদিক ঘুরিয়ে দেখছিল। ছায়া দরজার দিকে তাকিয়ে তার কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলে, এই ওটাকে সরান তাড়াতাড়ি, ভিতরে ঢুকে পড়বে। দরজাটা আটকে দিন। আনন্দ একবার দরজার দিকে তাকিয়ে বলে, দরজা আটকাবো? বললামই তো, তাড়াতাড়ি যান। আনন্দ উঠে গিয়ে দরজা আটকাতেই ছায়া হাঁফ ছেড়ে বাঁচল। আনন্দ ফিরে এলো পুনরায়, জিজ্ঞেস করে, পেইন রিলিফ স্প্রে আছে? এই পা নিয়ে এমনি এমনি দাঁড়াতে পারবে বলে তো মনে হচ্ছে না। আপনি এত জানেন কি করে? আনন্দ চশমাটা ঠেলে বলল, এটুকু জ্ঞান রাখাই যায়, আছে কিনা সেটা বলো। ছায়া তাকালো আনন্দের দিকে। তুমি বলে ডাকল সে। নিশ্চিত খেয়াল করেনি, না হলে তো আপনি করেই বলে। অবশ্য বলতেও পারে, ছায়ার চেয়ে অন্তত 7-8 বছরের বড় তো হবেই। ছায়ার তাকানো দেখে আনন্দ বিষয়টা খেয়াল করল। সরি, খেয়াল করিনি। ছায়া অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, থাক সমস্যা নেই, বলুন যা খুশি। আর স্প্রে শু র্যাকের উপরের ড্রয়ারে আছে। আনন্দ এগিয়ে গিয়ে স্প্রেটা আনলো, টি টেবিল এর উপর রেখে বলল, আমি প্রেফার করব দ্রুত এক্স-রে করিয়ে নাও। ফ্র্যাকচার হয়ে গেলেই ঝামেলা, ফাইনাল ম্যাচও মিস করতে পারো। ছায়া আবারও সরু চোখ তাকায়। আনন্দ স্প্রেটা হাতে নিয়ে একটু ঝাঁকিয়ে বলল, অবাক হওয়ার কিছু নেই, তোমার প্রতিদ্বন্দ্বী আমার বোন। তাহলে আপনিও তো প্রতিদ্বন্দ্বীই হলেন। কোনো দ্বন্দ্বীই নই। আই জাস্ট সে ওয়ান থিং, দুজনে একসঙ্গে ন্যাশনালে খেলবে। ভবিষ্যৎ বাণী ধরে নিতে পারো। কথাটা বলার পর মুহূর্তেই কলিং বেল এর আওয়াজ শুনে দরজার দিকে তাকালো দুজন। ভ্রুযুগল ইস্ত কুঁচকে গেল ছায়া। তার বাসায় এই সময় কে আসবে? কথাটা ভাবতেই কপালের ভাঁজ কেটে যায়। আজ না তার বাবা মায়ের আসার কথা, ভুলেই তো গিয়েছিল। আনন্দ ততক্ষণে উঠে দাঁড়িয়েছে দরজা খোলার উদ্দেশ্যে। ছায়া তাকে আটকাতে গিয়েও আটকাতে পারল না, দরজা তো খুলতেই হবে। তবে তার বাবা মা যেমন মেন্টালিটির মানুষ, কি থেকে কি ভেবে বসে ঠিক নেই। ছায়ার ধারণাই সত্যি হল। তার বাবা মাই এসেছে, সঙ্গে এসেছে তাদের অতি প্রিয় ছেলে সিফাত। আনন্দ দরজা খুলে তাদের দেখেই সালাম দিল। প্রথমে পিছন ঘুরে ছায়ার দিকে একবার তাকিয়ে বোঝার চেষ্টা করল এরা কারা। তবে দরজার বাহিরে দাঁড়ানো কারো তরফ থেকে উত্তর এলো। তারা কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে আনন্দের দিকে তাকিয়ে থাকল। এরপর একে অপরের দিকে চাইল কয়েকবার। পায়ে স্প্রে দেওয়ার ফলে ব্যথা একটু কম অনুভূত হচ্ছে।
ছায়া তৎক্ষণাৎ উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই পুনরায় পায়ে টান লাগে তার। চোখ মুখ খিচে আহ শব্দ উচ্চারণ করতেই আনন্দ তার কাছে এসে বলে, উঠতে কে বলেছে? বসেই থাকো। ছায়া একবার তাকায় বাবা মা এবং ভাইয়ের দিকে, তারপর কিছুটা কঠিন স্বরে বলে, আপনি যান, ঠিক আছি আমি। আনন্দ বোধ হয় কিছু আন্দাজ করতে পারল, ফলে কিছু না বলে দরজার দিকে এগোতেই বাসায় প্রবেশ করে ছায়ার বাড়ির লোকেরা। ছায়ার বাবা একবার আনন্দকে আপাদমস্তক দেখে বলেন, কে তুমি? বলতে পারেন প্রতিবেশী। সিফাত এগিয়ে আসে ছায়ার দিকে, কিছুটা তাচ্ছিল্য করে বলে, প্রতিবেশী তোর বাসায় কি করছে রে ছায়া? ছায়া কটমট চোখে তাকায় সিফাতের দিকে। মাঝে মাঝে তার বুঝে আসে না এটা কি আদতেও তার আপন ভাই। ভাই এমনও হয় নাকি? বুঝতেই পারছিস কি করছিল? পায়ে চোট লেগেছে, উনি তাই হেল্প করছিলেন। সেটা দরজা আটকে। মুখ সামলে কথা বল ভাইয়া, না জেনে শুনে এই ধরনের কথা বলা আমার পছন্দ না। সিফাত তার মায়ের দিকে তাকিয়ে বলে, তোমার মেয়ের পছন্দমতো কথা বলতে হবে আমায় মা। ছায়া চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস ফেলল কয়েকবার। এমনিতেই বাড়ির লোক তাকে কথা শোনানোর জন্য মুখিয়ে থাকে। এখন যা সূত্র পেয়েছে কি করবে সেটাই ভাবছে ছায়া। চোখ খুলে একবার আনন্দর দিকে তাকায় ছায়া, শান্ত গলায় বলে, যেতে বললাম তো আপনাকে, দাঁড়িয়ে আছেন কেন? আনন্দ সরু চোখে একবার সকলের দিকে তাকিয়ে বেরিয়ে যায় বাসা থেকে। ছায়ার মা এবার এগিয়ে আসে মেয়ের দিকে, গম্ভীর গলায় বলে, তুই আজই বাড়ি ফিরবি আমাদের সঙ্গে, একটা কথাও আর শুনতে চাইছি না। হোয়াট? পাগলের মতো কথা কেন বলছো আম্মু? জানো আর 13 দিন বাদে ফাইনাল ম্যাচ আমার। তুই যে কত ফুটবলের জন্য এখানে পড়ে আছিস তা তো বেশ ভালোই বুঝতে পারছি। আম্মু আমি তোমাকে আবারও বলছি, আমাদের মান সম্মান নষ্ট না করে এই মেয়ে শান্তি পাবে না। সিফাতের কথায় আহত দৃষ্টিতে তাকায় ছায়া। পরমুহূর্তেই রাগী গলায় বলে ওঠে, এমন কি করেছি আমি যাতে করে তোমাদের মান সম্মান নষ্ট হবে? সিফাত মুখ ঘুরিয়ে বলে, নিজের চোখেই তো দেখলাম। পায়ে ব্যথা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সিফাতের সামনে গিয়ে দাঁড়ায় ছায়া। ওর কাঁধে ধাক্কা দিয়ে বলে, কি দেখেছি তুই? হ্যাঁ কি দেখেছিস? কথা বুঝে শুনে বল ভাইয়া, না হয় কিন্তু আমি ভুলে যাব তুই আমার বড়। ছায়ার বাবা রাগান্বিত হন এবার। উচ্চস্বরে বলে ওঠেন, বড় ভাইয়ের সঙ্গে এভাবে কথা বলা শিখিয়েছি তোমায়। ব্যাস অনেক হয়েছে, অনেক সময়ও দেওয়া হয়েছে তোমায়। কি এমন করতে পেরেছ? কিছুই পারোনি, আরও এখানে বসে। কথা বাড়াতে চাচ্ছি না ছায়া, তুমি আজই আমাদের সঙ্গে ফিরে যাবে। আব্বু প্লিজ, যা আমি শুনবো না তা কেন বলছো? ছায়ার মা গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে ছায়ার উদ্দেশ্যে বলেন, তোর আব্বু যা বলছে তাই হবে ছায়া। এমনিতেই তোর জন্য পাড়া প্রতিবেশীর থেকে অনেক কথা শুনেছি। আর না, তোকে আমার কসম, আমরা যা বলবো তাই করবি তুই। বাড়ি ফিরে চল, ভালো একটা ছেলে দেখে আগে বিয়ে দেই তোর, তারপর যা ইচ্ছে করিস। আম্মু। বিস্মিত চোখে তাকায় ছায়া। ঠিক সেই মুহূর্তে দরজার নিকট হতে আরেকটি কণ্ঠস্বর ভেসে আসে, লুকিয়ে লুকিয়ে কথা শোনার জন্য দুঃখিত আরটি, তবে আপনাদের কথা শুনে আর চুপ থাকতে পারলাম না। অগ্নিদৃষ্টিতে আনন্দের দিকে তাকিয়ে ছায়া বলে ওঠে, আপনাকে না বললাম চলে যেতে? আনন্দ তার কথার ভ্রুক্ষেপ করে না। সে শান্ত পায়ে ছায়ার বাবার সম্মুখে দাঁড়িয়ে বলে, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, সব আপনজনেদের সাপোর্ট পেয়ে নিজের অদম্য ইচ্ছে থাকা সত্ত্বেও তারা নিজেদের স্বপ্ন পূরণে ব্যর্থ হয়। সেখানে এই মেয়েটা নিজের স্বপ্ন পূরণের ঠিক দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। মনোবল না দিন, তবে এখানে বাধা সৃষ্টি করার কি আদতেও কোনো মানে আছে?
আপনি কে এত কথা বলার? সিফাতের তীক্ষ্ণ কণ্ঠস্বরের দিকে খেয়াল না রেখে আনন্দ বলল, আমি আপনার সঙ্গে নয় আঙ্কেল, এর সঙ্গে কথা বলছি। তাহলে আমিও সেই একই কথা বলছি। একটু আগে বললে তুমি নাকি ওর প্রতিবেশী। তাহলে প্রতিবেশী হয়ে তো তার ব্যক্তিগত বিষয়ে নাক গলানোর কোনো অধিকার নেই তোমার। আনন্দ হাসল কিঞ্চিত। এক নজর ছায়ার দিকে তাকিয়ে বলল, হুট করে আমার বলা কথা বিশ্বাস করে নিলেন? শুধু প্রতিবেশী না হয়ে তার চেয়ে বেশিও তো কিছু হতে পারি, তাই না? ছায়ার চক্ষুদয় কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয় এই কথা শুনে। আনন্দ এবার তার বাবার দিকে তাকিয়েই বলল, আপনাদের সমস্যা ঠিক কোথায়? মেয়ের স্বপ্ন ভাঙার জন্য তো উঠে পড়ে লেগেছেন, বিশেষ করে আপনি। অ্যাটলিস্ট বোনের দিকটা আপনার তো বোঝা উচিত ছিল। যাই হোক, ছায়া এখান থেকে কোথাও যাবে না। ছায়া হতভম্ব হয়ে কেবল তাকিয়েই আছে। ছায়ার মা আনন্দের দিকে ক্ষিপ্ত চোখে তাকিয়ে বললেন, তুমি এত বড় বড় কথা বলছো কেন? কে হও তুমি? আপনার হবু জামাই আন্টি, এতটুকু বুঝতে এত সময় লাগে? সকলের চোখ ছানাবড়া হয়ে গেল মুহূর্তেই। আনন্দ তখনও শান্ত, এত বড় একটা মিথ্যে কথা বলছে অথচ কনফিডেন্স আকাশচুম্বী। ছায়া মুখ খুলল এবার। আর একটা আজেবাজে কথা বললে? কিসের আজেবাজে কথা? আসলে কি বলুন তো, আমরা চাইছিলাম কথাটা আপনাদের আরো পরে জানাতে, কিন্তু আপনারা দেখছি এখনই মেয়ের বিয়ে দিতে চাইছেন, তাই আগেই জানিয়ে দিলাম। সিফাত যেন কথাটা বিশ্বাস করে নিল এক সেকেন্ডেই। উচ্চস্বরে বলতে লাগল, দেখেছো আম্মু, আমি বলেছিলাম না তোমায়? তোমার মেয়ে এসবই করে বেড়ায় এখানে থেকে। ছায়ার মা ও এবার মেয়ের উদ্দেশ্যে বললেন, এমন একটা কথা লুকোনোর কি দরকার ছিল ছায়া? আমাদেরকে একবার জানাতে পারতি। কি করে জানাবে আন্টি? আপনারা কোনো বিষয়ে ওকে সাপোর্ট করেছেন? করেননি তো, তাই জন্য আমরা ভেবেও রেখেছিলাম একেবারে বিয়ে করে আপনাদের সামনে হাজির হব। তার আগেই ছায়ার বাবা সোফায় বসে তার স্ত্রীর উদ্দেশ্যে বলেন, আমার আর ভালো লাগছে না এই ঝামেলা। তোমার মেয়েকে বলে দাও আয়েশা, ও যদি এই ছেলেকেই বিয়ে করতে চায়, করুক তাহলে। আমাদের দায়িত্ব বিয়ে দেওয়া, সেই দায়িত্বটুকু পালন করে আমি শান্তি পেতে চাই। ওর নিজের জীবন ও নিজেই বুঝে নিক তারপর। ছায়া দুহাতে নিজের মাথা চেপে ধরে খানিক জোর গলায় বলে ওঠে, ইনাফ ইজ ইনাফ। আব্বু আম্মু, তোমরা এই লোকের কথা বিশ্বাস করছো? আমি বলছি তো, উনি সব মিথ্যে কথা বলছেন। কেন বলছেন তা কেবল উনি নিজেই জানেন। আনন্দ নিজের চশমাটা একবার ঠিক করে ছায়ার দিকে এগিয়ে এসে পাশে তাকিয়ে বলল, দেখেছেন, ও এখনো স্বীকার করতে চাইছে না। আপনারা বসুন আন্টি, আমি বরং ওর সাথে আলাদাভাবে একটু কথা বলি। সত্যিটাকে অস্বীকার করার কারণটা তো আমারও জানা উচিত। ছায়া আঙুল তুলে কিছু বলার আগেই আনন্দ ধরে ফেলে তার হাত। পায়ের ব্যথা এখনো আছে ছায়ার, সে যেতে চাইল না। পরক্ষণেই আনন্দের দিকে একনজর তাকালো, তার শান্ত দৃষ্টি দেখে এবার ধীরে ধীরে হেঁটে ঘরে গেল ছায়া। এখানকার কথা ড্রয়িং রুম থেকে শোনা যাবে না অবশ্যই। আর ইউ সিক? আমি আপনাকে ভদ্রলোক ভেবেছিলাম, সেখানে এত বড় মিথ্যে কথাগুলো একবারও মুখে আটকাচ্ছে না আপনার। আনন্দ তাকালো ছায়ার দিকে। বুকে হাত গুজে বলল, তাহলে কি করতে চাও? ফাইনাল ম্যাচ, ন্যাশনালে খেলার স্বপ্ন সবকিছু বাদ। তোমার মা তো কসম দিয়েই দিল, এবার তাদের কথামতো বিয়ে করে সাংসারিক হয়ে উঠবে। তাই তো। সে যাই করি না কেন, সম্পূর্ণটাই আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি কতটুকু চেনেন আমায়, যে সবার সামনে বিয়ে করার কথা পর্যন্ত বলে ফেললেন?
আনন্দ কিছুক্ষণ চুপ রইল, পরক্ষণেই নিজের পকেট থেকে ফোনটা বের করে কল করল রোশনিকে। রিসিভ হলো কয়েক সেকেন্ডের মাথায়। ফোনটা লাউডস্পিকারে রাখল আনন্দ। আরে আনন্দ দা, যে কি খবর? আমাকে তো একদম ভুলেই গেলে। ভালোই আছি, ওই আর কি, একটা খবর নিতে ফোন করলাম। হ্যাঁ বলো, কি খবর? রোশনি, তোমায় যে একটা মেয়ের কথা জানিয়েছিলাম, দলে নিয়েছিলে তাকে, তাই না? কেমন করছে সে? দাদা, তোমাকে তো আমার ধন্যবাদ জানানো উচিত। কোথা থেকে এত ট্যালেন্টের একটা মেয়ের খোঁজ পেলে বলতো? ও তো একাই টেনে তুলল ফুল টিমকে। হার ফিউচার ইজ সো ব্রাইট, আই থিঙ্ক ন্যাশনালে যেতে খুব একটা দেরি নেই। শুনে ভালো লাগলো। আচ্ছা রোশনি, টেক কেয়ার। পরে কথা হবে। কল কাটল আনন্দ। ছায়া অবাক চোখে তাকিয়ে রইল ফোনটার দিকে। তাদের কোচ রোশনির কণ্ঠস্বর সে ভালো করেই চেনে। 2 বছর আগে এই রোশনিই তো তার সঙ্গে নিজে থেকে যোগাযোগ করেছিল। আনন্দ ফোনটা রেখে দিল পকেটে। বুকে হাত গুজে বলল, খুব বেশি না চিনলেও এতটুকু চিনি। আর এই বলছো না তোমার স্বপ্ন, তোমার ব্যক্তিগত ব্যাপার। সহমত, তবে এর 20% স্বপ্ন কিন্তু আমারও রয়েছে। আই থিঙ্ক সেটা বুঝতে পেরেছ। ছায়া বার কয়েক লম্বা নিঃশ্বাস নিয়ে বলে, অনেকগুলো প্রশ্ন যা এখন করতে চাইছি না। কিন্তু আপনি যেই কাজটা করছেন তার ঘোর বিরোধী আমি। আমি প্রাপ্তবয়স্ক, চাইলেই কেউ জোর করে আমার স্বপ্ন ভাঙতে পারবে না। আচ্ছা, তাহলে 999-এ কল করে বলো তোমার বাবা মা তোমার সঙ্গে অন্যায় করছে, ব্ল্যাকমেইল করছে। পারবে? পারবে না, কখনোই পারবে না। ছায়া নিচের দিকে দৃষ্টি নিয়ে এলো। আসলেই তো, কি করবে সে? মায়েদের তো এই এক ব্ল্যাকমেইল করার রাস্তা রয়েছেই। চাইলেই তো আর বাবা মাকে পুলিশের সামনে দাঁড় করাতে পারবে না। নিজের স্বপ্ন পূরণ করতে চাইলে আমার সঙ্গে এই অভিনয়ে সামিল হও। আনন্দের কথায় এবার ছায়া চোখ তুলে তাকালো। কপালে ভাঁজ টেনে বলল, এটা কেমন অভিনয় হচ্ছে বুঝতে পারছেন আপনি? বিয়ের অভিনয়? সিরিয়াসলি? এটা গল্প নয়, বাস্তব। আর আপনি কেন করছেন আমার জন্য এসব? ধারা তো আপনার বোন, রাইট? ওরও তো ন্যাশনালে খেলার চান্স আছে, ওকেই সাপোর্ট করুন। আমাকে কেন? মুচকি হাসল আনন্দ। ছায়ার চোখ রেখে বলল, কারণ একটাই, একজনের স্বপ্ন যেন ভেঙে হাজার টুকরো না হয়ে যায়। কথাটা বলে থামল আনন্দ। নিজের ভিতর থেকে যেন অপর এক সত্তা প্রশ্ন করে বসল, আসলেই কি তাই? নাকি সুযোগ নিচ্ছিস? পরিস্থিতির সুযোগ নেওয়া হয়ে যাচ্ছে না এটা? ভেবে দেখ আবারও, বরাবরেই তোর সিদ্ধান্ত কিন্তু ভুল প্রমাণিত হয়ে এসেছে। এই প্রশ্নের বিপরীতেও মনেমনে হাসে আনন্দ, নিজেকে নিজেই উত্তর দেয় আনন্দ, নিলাম একটু সুযোগ। আর আমার সিদ্ধান্ত? ভুল শব্দটা তো তার সঙ্গে যুক্ত হয়ে গেছে। তবুও দেখি এই ভুলটাকে ঠিকে রূপান্তরিত করা যায় কিনা। অন্তিকের সামনে অনেকক্ষণ যাবৎ বসে আছে ধারা। অন্তিক মনের সুখে কানে হেডফোন গুজে বিছানায় হেলান দিয়ে বসে আছে, হাঁটুর উপর পা তুলে রাজকীয় ভাব প্রদর্শন করছে। ধারা চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, অন্তিক, তুই শুনবি আমার কথা। অন্তিকের কোনো খেয়াল নেই, সে এবার চোখ বন্ধ করে গান শুনছেন। ধারা বিরক্ত হলো খুব। তবে যেই না বিছানা থেকে উঠে দাঁড়ালো, মুহূর্তেই হাতে টান পড়ল তার। ধারাকে পুনরায় বসিয়ে দিয়ে নিজেও সোজা হয়ে বসল অন্তিক। কান থেকে হেডফোন খুলে ধারার দিকে মুখ এগিয়ে বলল, তোর কথা শুনে আমার কি লাভ? ছায়াকে পটাতে হেল্প করবি? সব জায়গায় ছায়াকেই কেন টানতে হবে? অন্তিক গালে হাত দিকে ঠোঁটে হাসি টেনে বলল, কারণ আমার ধ্যান জ্ঞান সবখানেই যে ছায়া চলে আসছে।
দোষ আমার। বেশ আহত হলো ধারা, এমনটা প্রতি মুহূর্তে হচ্ছে। তবুও নিজেকে সামলে নিল ধারা, মুচকি হেসে বলল, কতদিন হয়েছে বলতো বাইক রাইডে নিয়ে যাস না আমায়। খবরদার, একদম ওসব আবদার করবি না। খেয়ে দে, আর কাজ নেই, তোকে নিয়ে বেরোবো বাইক রাইডে। ঠোঁটের কিঞ্চিত হাসিটুকু মিলিয়ে গেল ধারার দৃষ্টিতে, যেন ফুটে উঠল একরাশ অভিযোগ, অভিমান। তার দিকে তাকিয়ে অবাক হল অন্তিক নিজেও। এসব কথা তো সে সর্বদা বলে, বিপরীতে ধারা দু একটা কি ল খু সি বসিয়ে দেয়। আজ তার এমন আহত দৃষ্টি দেখে খারাপ লাগলো অন্তিকেরও, একটু বেশি বলে ফেলল নাকি। ঠোঁট ভিজিয়ে অন্তিক ধারার দিকে আর চোখে তাকিয়ে বলল, মন খারাপ। তাচ্ছিল্যের সুরে সামান্য হাসল ধারা। প্রত্যুত্তরে বলল, মন খারাপের কথা আমি কবে তোকে বলতে এসেছি অন্তিক। অন্তিক উত্তর দিতে পারল না। ধারা উঠে দাঁড়াতেই অন্তিকও ফোনটা রেখে নেমে দাঁড়ালো বিছানা থেকে। ধারার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে গলা খাকরি দিয়ে বলল, সুমন মামার চটপটি খাবি? যা রেডি হ, বাইক রাইডেও যাওয়া হবে, খাওয়ানোও হবে। আর তুই তো আইসক্রিমও পাস একটা, তাও খাওয়াবো। রেডি হ জলদি, এরপর আবার অফিসে যেতে হবে। এবারেও মুচকি হাসে ধারা। নিজের হাতের দিকে তাকায় একবার, আস্তে করে হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, অন্তত বললি যে এটাই যথেষ্ট। আর সময় খরচ করতে হবে না। যা তুই অফিসে। উল্টো দিকে ঘুরে দুপা ফেলে ধারা থেমে দাঁড়াল। ঘাড় ঘুরিয়ে বলল, ভাবিস না আমি রাগ করেছি। দ্রুত পা ফেলে ঘর থেকে বেরোলো ধারা, পাশেই তার নিজের ঘর। মনটা বড্ড ভার ভার লাগছে, ঘরে এসে দরজা লাগিয়ে দিল সে। একটু কাঁদা উচিত। লোকে বলে তো, কাঁদলে মন হালকা হয়। অভিনয় শেষ, এবার সুন্দর মতো ডিভোর্স পেপারটাও এনে দিন। সোফায় বসে শান্ত কণ্ঠে উক্ত কথাটিই বলল ছায়া। তার বাবা মা ভাই মাত্র বেরিয়ে গেল বাড়ি থেকে। ছায়া প্রতি মুহূর্তে তাদের ব্যবহারে কেবল অবাকই হচ্ছে, এরা কেমন বাবা মা। ছেলের ব্যাপারে খোঁজ খবর কিচ্ছু নেওয়ার প্রয়োজন বোধ করল না। নিজেরা সাক্ষী থেকে কেবল একটা স্বাক্ষর করিয়েই মুক্ত তারা। মেয়ে এবার যা খুশি তাই করুক, আর কোনো দায় নেই বাবা মায়ের। আনন্দ ইস্ত হেসে তাকায় ছায়ার দিকে, উঠে দাঁড়িয়ে বলে, অবশ্যই দেব। তবে যেই স্বপ্নের জন্য অভিনয়টা করলাম, সেই স্বপ্নটা আগে পূরণ করো। যা করার এবার আমিই করব। নিজেকে নিয়ে ভাবুন, আমাকে নিয়ে নয়। এন্ড আই হোপ অভিনয়টাকে আপনি অভিনয় হিসেবেই নেবেন। আনন্দ হাসে পুনরায়, ফু দিয়ে নিঃশ্বাস ছেড়ে বলে, জাস্ট দুটো ম্যাচ, ন্যাশনাল এর জার্সিতে। আই শোয়ার, দুটো ম্যাচ শেষে যেই মুহূর্তে সামনে দাঁড়াবে, অভিনন্দনের আগে ডিভোর্স পেপার হাতে পেয়ে যাবে। আনন্দ দরজার দিকে পা বাড়াতেই ছায়া তাকে থামিয়ে দেয়। শুনুন, আমি চাই না এই ঘটনাটা আমরা ছাড়া অন্য কেউ জানুক। একজন জানবে, জাস্ট একজন। ছায়া ভ্রু কুঁচকে বলল, কে? তোমার শত্রু। ব্যাস, এইটুকু বলেই বেরিয়ে গেল আনন্দ। ছায়া তাকালো টি টেবিলের দিকে। সেখানে এখনো রেজিস্ট্রি পেপারটা পড়ে আছে, স্পষ্ট ফুটে উঠেছে দুজনের সাইন। ছায়ার ইচ্ছে করল কাগজটা এক্ষুনি ছিঁড়ে ফেলতে, ছিঁড়ল না। হঠাৎ করে মনে পড়ল অর্কের কথা, আচ্ছা অর্ক কি পারত না নিজের ফ্যামিলিকে বোঝাতে? ছায়ার স্বপ্ন পূরণে তো অর্কের পাশে থাকার কথা ছিল, আর সে কি করছে? অনেকটা সময় পেরোনোর পর ফোনটা হাতে নিল ছায়া, কল করল অন্তিককে। অন্তিক তখন শার্ট গায়ে জড়িয়েছে মাত্র, চিন্তা হচ্ছিল ধারার জন্য। কিছু তো একটা হয়েছে ওর, নইলে এমন অদ্ভুত ব্যবহার করবে কেন? ছায়ার কল দেখে মুহূর্তেই সব চিন্তা ভুলে গেল অন্তিক। তড়িঘড়ি করে বিছানার উপর থেকে ফোনটা হাতে নিয়ে রিসিভ করল।
স্বপ্ন দেখছি আমি। স্বয়ং ছায়ামানবী আমাকে কল করেছে। অবিশ্বাস্য। আপনার বড় ভাই আছে, তাই না অন্তিক? হ্যাঁ আছে তো, কেন? ভালোবাসে আপনাকে, সাপোর্ট করে সবকিছুতে। ও নিজেকে যতটা না ভালোবাসে তার চেয়ে বেশি আমাকে ভালোবাসে। আর যদি বলো সাপোর্টের কথা, সেটা অল টাইম করেছে আর করবেও। তুমি এসব প্রশ্ন কেন করছো? ইউ আর সো লাকি, আই উইশ এমন একটা ফ্যামিলি পেতাম। ছায়ার কণ্ঠে হতাশা স্পষ্ট। অন্তিক বুঝতে পারল তার মন খারাপের কারণ, তার মন ভালো করার লক্ষ্যে বলল, এক ফ্যামিলি পাওনি তো কি হয়েছে? আই থিঙ্ক বিয়ের পর তুমি ঠিক নিজের মনের মতো একটা ফ্যামিলি পাবে। আমার ধারণা কিন্তু সত্যি হয়। চুপ করে গেল ছায়া, চোখ বন্ধ করে বলল, কাউকে চাই না, আমি নিজেই যথেষ্ট। কলটা কেটে দিল সঙ্গে সঙ্গে। অন্তিক বুঝতে পারল না তার এমন ব্যবহারের কারণ। কপালে ভাঁজ টেনে বলল, আজ সবার হয়েছেটা কি? কাজটা কি আদতেও ঠিক করলে দাভাই? বিছানায় হেলান দিয়ে কথাটা বলল ধারা। সামনে ল্যাপটপের স্ক্রিনে দেখা যাচ্ছে আনন্দকে। চোখে চশমা নেই। প্রকৃতপক্ষে তার চোখে কোনো সমস্যাও নেই, নিজেকে পরিবর্তনের একটা মাধ্যম ছিল এই চশমা পরাটা। এখন তা অভ্যাসে পরিণত হয়েছে। আনন্দ বেশ আরাম করে বসল চেয়ারে, মাথার পিছনে হাত রেখে বলল, আমি কবেই বা ঠিক কাজ করেছি? সবই তো ভুল, ভুলে ভুলেই তো কাটিয়ে দিচ্ছি জীবন। ধারা নিচের দিকে দৃষ্টি সরিয়ে বলল, ভুল তো নাও হতে পারে। ছায়াকে চিনি আমি, অত্যাধিক অহংকারীও। সহজভাবে তুমি ওকে বদলাতে পারবে না ঠিক। তবে তোমার ব্যাপারে সবটা জানলে হয়তো। তাছাড়াও তুমি কিন্তু চাইলেই ওর সঙ্গে কথা বলতে পারো। লুকিয়ে রাখার ব্যাপারটা তোমার সঙ্গে যায় না। চাইলেই সবকিছু বলা যায় ধারা। তুমি নিজে বলতে পারো তো। স্থির দৃষ্টিতে তাকিয়ে কথাটা বলে আনন্দ। ধারা একনজর আনন্দের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। আমার কথা তুলছ কেন? ইচ্ছে, তবে বিষয় দুটো ভিন্ন। ভুলে যাও কেন দাভাই? আমি তোমার চেয়েও বেশি ইন্ট্রোভার্ট, চাইলেই সব কথা আমার মুখ থেকে বেরোয় না। আনন্দ মুচকি হেসে বলে, পার্থক্য এটাই, তুমি জন্ম থেকে এমন। আর আমি নতুন করে এই অভ্যাস রপ্ত করেছি। অভ্যাস ত্যাগ করো তাহলে। কিছু কিছু ক্ষেত্রে পুরনো দাভাই কিন্তু বেটার ছিল। কিঞ্চিত হেসে বলে ধারা। আনন্দ সোজা হয়ে বসে বলল, সব দিক থেকে পারফেক্ট না হয়ে কিছু ক্ষেত্রে ইমপারফেক্ট হওয়া উচিত। পারফেক্টনেস নিয়ে কথা না বলে এটা বলো, এবার কি করবে? জাস্ট অভিনয়। তুমি সেটাই ভাবছ? পুরোপুরি না, আবার একটু আকটু। আপাতত কিছুই ভাবছি না। আগে তো ফাইনাল ম্যাচটা পার হোক, তারপর ভাবব কি করা উচিত। কিছুক্ষণ বাদে কল কাটল ধারা। বর্তমানে অন্তিককে নিয়ে ভাবছে সে। ছেলেটা বড্ড ফুটবল মনের মানুষ। ছেলে হলে কি হবে, কোনো আঘাত সে সহজেই মেনে নিতে পারে না। ধারার এখনো মনে পড়ে একসঙ্গে বসে রা কান্না জুড়ে দিত দুজন। আনন্দের জন্য কেঁদে কেটে তো একসঙ্গে জ্বর বাঁধিয়ে বসেছিল। ওদের অবস্থা দেখেই আনন্দ বাধ্য হয়েছিল নিজেকে সামলাতে। এসব কথা ভাবতেই হেসে ওঠে ধারা। পরমুহূর্তেই ভাবে এখন তার কি করা উচিত। ছায়া আনন্দের বিষয়টা জানাবে অন্তিককে। খাওয়ার জন্য ডাক পড়তেই দীর্ঘশ্বাস ছেড়ে নিচে যায় ধারা। অন্তিক ফিরবে রাত করে। আবেগকে এক পাশে সরিয়ে নিল ধারা। ফাইনাল ম্যাচ সামনে। প্রস্তুতি নিচে হবে নিজের সবটা দিয়ে। পায়ের আঘাতটা খুব বেশি ছিল না, এক চিন্তা থেকে মুক্ত হয়েছিল ছায়া। তবুও 3 দিন ট্রেনিংয়ে যেতে পারেনি। তারপর আবারও ফিরেছে ট্রেনিং গ্রাউন্ডে। সবকিছু ভুলে মন দিয়েছে ফাইনাল ম্যাচের দিকে। আনন্দ নিজেও আর ছায়ার সঙ্গে যেচে কথা বলেনি খুব একটা।
চলেও এলো সেই কাঙ্ক্ষিত দিন। মুখোমুখি হলো দুই টিমের ক্যাপ্টেন ধারা এবং ছায়া। হাসিমুখে হাত মেলালো, তবে তাদের দৃষ্টি বলছে ভিন্ন কথা। গ্যালারিতে বসে আছে আনন্দ, অন্তিক। তারা নিজেরাই জানে না তারা কোন টিম সাপোর্ট করছে, বলতে গেলে কাকে সাপোর্ট করছে, ধারা নাকি ছায়া। খেলা শুরু হলো নির্দিষ্ট সময় অতিবাহিত হলো। ফাইনালের প্রথম গোলটা এলো ধারার পা থেকেই, দারুণ একটা ফ্রি কিক থেকে। মোহাম্মদপুর গার্লস এর সাপোর্টাররা খুশিতে চিৎকার করলেও আনন্দ কেবল মুচকি হাসল। তবে বিপরীত গোলটি হলো ঠিক 5 মিনিটের মাথায়। ছায়া গোলটা না করলেও অ্যাসিস্ট ঠিকই করেছে। হাফ টাইম পেরোল, স্কোরলাইন 1-1। সেকেন্ড হাফের খেলা শুরু হলো ঠিক 15 মিনিট বাদে। এবার ঘটল অবাক করা ঘটনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই দুটো গোল খেয়ে বসল মোহাম্মদপুর গার্লস। দুটো গোলের কোনোটাতেই যদিও ছায়ার অবদান ছিল না, সবটাই টিম ওয়ার্কে। প্যানিক করছিল মোহাম্মদপুর গার্লস, অন্যদিকে 2 গোলে এগিয়ে থেকে অনেকটা শান্তিতেই ছিল মিরপুর উইমেন্স। ধারা ছোটবেলা থেকে শান্ত থাকায় অভ্যস্ত হয়েছে, আনন্দ শিখিয়েছে। খেলার 82 মিনিট শেষ, তখন এবারেও মোহাম্মদপুর সাপোর্টারদের আশার আলো দেখালো ধারা। ফাইনালে তার দ্বিতীয় গোলের মাধ্যমে স্কোরলাইন দাঁড়ালো 3-2-এ। খেলার 92 মিনিট চলছে, এক্সট্রা টাইম। ডি বক্সের বাহিরে বল পায় ধারা। এমন জায়গা থেকে সে গোল করাই পারদর্শী, এই গোলটি করতে পারলেই ম্যাচ সমতায় চলে আসত। তবে আজ নিজে শট নিল না ধারা, পাস দিল অন্য টিমমেটকে। যে কেউ এটাকে স্বাভাবিকভাবে নিলেও তার এই পাস দেওয়াটা যে পরিকল্পিত ছিল সেটা ধরতে সময় লাগেনি দুটি ব্যক্তির। নিজে শট নিলে গোল করার একটা সুযোগ পেত, ফাইনালে হ্যাট্রিক করতে পারত। করল না, শেষ বাঁশি বেজে উঠল 30 সেকেন্ডের মাথায়। আনন্দে আত্মহারা হয়ে পড়ল চ্যাম্পিয়ন টিম মিরপুর গার্লস। ধারা ঠায় দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। মাথা নিচু করে দীর্ঘশ্বাস ছাড়ল কেবল। ছায়ার মুখে হাসি, তবে এই হাসি বজায় রেখে সে তাকালো ধারার দিকে। ধারাও সেই মুহূর্তে একনজর তাকালো ছায়ার দিকে, চোখ সরিয়ে নিল সঙ্গে সঙ্গেই। অনেকটা সময় মাঠে চলল জয়ের আনন্দ, পরাজয়ের আফসোস। হাত মেলালো সকলে, বিজয়ী দলের সকলকে অনিচ্ছা কিংবা স্বেচ্ছায় অভিনন্দন জানালো বিপরীত পক্ষের প্লেয়াররা। মাঠের একটু পাশে চলে এলো ধারা, ঠিক তখনই তার কাঁধে হাত রাখল কেউ। পিছনে তাকালো ধারা, ছায়াকে দেখে অবাক হলো না খুব বেশি। ছায়ার মুখভঙ্গি গম্ভীর। ইচ্ছে করে হারলে কেন? ধারা চওড়া হেসে বলে। কে বলল আমি ইচ্ছে করে হেরেছি? দয়া করছো আমাকে? ধারা ছায়ার হাতটা সরিয়ে দিয়ে তাচ্ছিল্যের সুরে বলল। তুই কে রে, যে তোকে আমি দয়া করতে? কথা শেষ করতে পারল না ধারা, তার আগেই তাকে ঝাপটে জড়িয়ে ধরল ছায়া। কিঞ্চিত অবাক হল ধারা, পরমুহূর্তেই মুচকি হেসে হাত রাখল ছায়ার পিঠে। ছায়া ক্ষীণ স্বরে বলে, থ্যাংক ইউ। ছায়াকে নিজের থেকে ছাড়িয়ে নেয় ধারা, তার কাঁধে চাপড় রে আলতো হেসে বলে, অল দ্য বেস্ট এনিমি। স্মিত হাসে ছায়া। এরই মধ্যে গ্যালারি থেকে নেমে আসে দুই ভাই। আনন্দ এসে দাঁড়ায় ধারার পিছনে, আর অন্তিক আসে ছায়ার পিছনে। আনন্দকে দেখে একবার তার দিকে তাকায় ছায়া, নিজের পাশে কারোর উপস্থিতি লক্ষ্য করে পিছনে তাকাতেই দেখে অন্তিক হাস্যোজ্জ্বল মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। ছায়াকে ঘুরতে দেখেই তার সঙ্গে হ্যান্ডশেক করে বলে, কংগ্রাচুলেশনস টিসি নয়। মুচকি হেসে ধন্যবাদ জানায় ছায়া। মুখে লেগে থাকা হাসিটুকু মিলিয়ে যায় ধারার। আনন্দ পিছন থেকে অন্তিকের উদ্দেশ্যে বলে ওঠে, তুই চিনিস ওকে? অন্তিক হেসে উত্তর দেয়, চিনব না কেন, ও আমার ফ্রেন্ড দাভাই। আর ছায়া, তোমাকে বলেছিলাম না আমার দাভাই এর কথা? এই হলো আমার দাভাই।
বিস্মিত চোখে দুজনের দিকে তাকায় ছায়া। আচার আচরণে তো একটুও মিল নেই দুই ভাইয়ের। আনন্দ অন্তিকের ভাই হলে তো ধারাও অন্তিকের কাজিন। ধারা পিছন ঘুরে তাকায় আনন্দের দিকে। কেউ কিছু বলার আগেই আনন্দ ধারার হাত ধরে অন্যদিকে নিয়ে যেতে লাগল। ধারা বেশ ভালোই বুঝতে পারছে আনন্দ কি জিজ্ঞেস করবে তাকে। কিছুটা দূরে এসে ধারার হাত ছেড়ে দিল আনন্দ। তার মুখোমুখি দাঁড়ালো ধারা, তবুও তাকায়নি আনন্দের দিকে। আনন্দ বুকে হাত গুজে বলল, অনেস্টলি বলবে ধারা, ইচ্ছে করে শটটা করনি? তোমার ধারণা কবে ভুল হয়েছে দাভাই? আনন্দ মুচকি হেসে বলে, কারণ ছায়া তো তোমার শত্রু, রাইট? একদম সহ্যই করতে পারো না ওকে তাহলে? ধারা নিচের দিকে তাকিয়ে স্মিত হেসে বলে, তুমি নিজেই তো বলেছিলে দাভাই, আমার মনে এক মুখে আরেক। তাহলে আর জিজ্ঞেস করছো কেন এসব? আনন্দ প্রত্যুত্তরে কিছু বলে না। ধারা তাকায় আনন্দের দিকে, চোখে চোখ রেখে বলে, আমার পাশে সবাই আছে দাভাই, সবাই। ছায়ার পাশে কে আছে? অন্তিক, তুমি। আর কে? কেউ না। এই জিতটা ওর প্রয়োজন ছিল, তোমার প্রয়োজন ছিল না। ধারা এবারেও চোখ নামিয়ে বলে, প্রয়োজন, তবে এই মুহূর্তে আমার থেকে জিতটা ওর বেশি দরকার ছিল। আনন্দর হাসি প্রশস্ত হল। এগিয়ে এলো সে। ধারা তাকালো আনন্দের দিকে, তার ঠোঁটে হাসি নেই এতটুকুও। আনন্দ হাত রাখল ধারার মাথায়, মুচকি হেসে বলল, ইউ নো দ্যাট ইউ হ্যাভ আ বিউটিফুল হার্ট, যা সবার থাকে না। তোমার কাজকে একদিক থেকে আমি নেগেটিভলি নিতে পারি, আজ নিলাম না। রিমেম্বার দ্যাট, দাভাইয়ের কাছে চ্যাম্পিয়ন তুমি নিজে। ধারার যেন হঠাৎ করে কষ্ট হলো খুব, চোখ দুটো জ্বলছে। অশ্রুরা বাঁধ মানতে চাইছে না। আনন্দের বুকে মাথা রেখে এবার ফুপিয়ে কেঁদে উঠল সে। আনন্দ হয়তো বুঝল তার কান্নার কারণ, হয়তো বুঝল না। ধারা নিজে থেকেই কান্না নিয়ন্ত্রণে এনে বলল, এই মনটা তো সবাই দেখতে পায় না দাভাই। কেন সবাই শুধু উপরের আমিটাকে দেখে? ভিতরের আমিটাকে কেন বোঝার চেষ্টা করে না? আমার মুখের কথা কেন সবসময় বিশ্বাস করতে হবে? আমাকে বোঝার জন্য এতটুকু চেষ্টা করা যায় না দাভাই? ধারার মাথায় হাত বুলিয়ে দিল আনন্দ। কিছু সময় বাদে তাকে সামনে এনে দু কাঁধে হাত রেখে বলল, যারা নিজের দিকটা অন্যদের বোঝাতে চায় না, এটা তাদের স্পেশালিটি। তবে যার থেকে এই বিষয়গুলো আশা করছো, সেই মানুষটা যদি হয় ছন্নছাড়া, তাহলে একটু নরম হওয়াই যায়। বিন্দাস মানুষেরা বেশি ভাবনা চিন্তা পছন্দ করে না, আরও নিজে থেকে। একদমই না। একটু হিন্ট দিয়ে দেখতে পারো। কে বলতে পারে হুট করে সেই ব্যক্তির মনে তোমাকে জানার আগ্রহ তৈরি হয়ে যায় কিনা। হুম। কান্না থামল ধারা, প্রতিবারই থেমে যায়। আনন্দের কথায় আর তার কান্না পায় না। আনন্দ তার গালে হাত ছুঁয়ে মুচকি হাসল, পরমুহূর্তে চোখের ইশারায় তাকে আশ্বস্ত করে চলে গেল একটু দূরে। চোখের জলটুকু মুছে পিছনে তাকাতেই দেখতে পেল অন্তিককে। ধারা কিছু বলার আগেই অন্তিক তাকে বেশ শক্ত হাতে জড়িয়ে ধরে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, কংগ্রাচুলেশনস টু ইউ টু, একটু প্রশংসা করি। দারুণ খেলেছিস, ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হওয়া কিন্তু চারটে খানি কথা না। অন্তিক ছেড়ে দিল ধারাকে, তার গাল টেনে দিয়ে বলল, আর দাঁড়িয়ে না থেকে ওদিকে যা, বাকিরা তো খুঁজছে তোকে। সমস্ত দুঃখ কষ্ট যেন এক নিমিষেই দূর হয়ে গেল ধারার মন থেকে। হারের কষ্ট কখনোই হচ্ছিল না, কষ্টটা ছিল অন্য জায়গায়। সেটুকুও কেটে গেল, অর্ধেকটা আনন্দই কাটিয়ে দিয়েছিল, বাকিটা অন্তিক। মুখে হাসি ফুটে ওঠে ধারার, অন্তিকের কথামতো পা বাড়িয়েও থেমে যায়, পুনরায় পিছনে ফিরে এসে অন্তিকের চোখের দিকে তাকিয়ে বলে, আজ আমায় ঘুরতে নিয়ে যাবি?
প্লিজ। ধারার কাছ থেকে এসব আবদার শোনা দুর্লভ। তবুও আজ অবাক না হয়ে হাসল অন্তিক, ধারার মাথা ধরে ঝাঁকিয়ে বলল, ওকে, যাব, এখন যাহ তো। হাসিমুখে দৌড়ে টিমের নিকট চলে গেল ধারা। ম্যাচ হেরে সে এত খুশি কি করে, এটাই ভেবে পেল না বাকিরা। তারা কি করে জানবে? ধারার খুশির কারণ যে এই ম্যাচ নয়, অন্য কিছু, অন্য কোনো ব্যক্তি। অভিনন্দন। কথাটা শুনে পিছনে ঘুরল ছায়া, রিকশা থেকে নামল মাত্র। বিকেল হয়ে গেছে ততক্ষণে। আনন্দ পিছনে হাত বেঁধে দাঁড়িয়ে আছে বাড়ির গেইটের সামনে। ছায়া স্মিত হাসে, এগিয়ে এসে বলে, ধন্যবাদ, তবে আপনার বোনকে অভিনন্দন জানানো উচিত। সেটা তুমি বলার আগেই জানিয়েছি। তবে বেশি খুশি হওয়ার কিন্তু কোনো কারণ নেই। ফাইনাল ম্যাচ হিসেবে আরও বেটার খেলা উচিত ছিল। ক্ষিপ্ত হল ছায়া, নিজের খেলার বিষয়ে খারাপ মন্তব্য শোনা তার পছন্দ নয় মোটেই। খেলার বিষয়ে কতটা বোঝেন আপনি? যে পরিমাণ মেন্টাল প্রেশার নিয়ে মাঠে থেকেছি, তাতে করে আমার মনে হয় না আমি খারাপ খেলেছি। মাথা ঝুঁকিয়ে মুচকি হেসে আনন্দ বলল, তোমার কথাবার্তায় স্পষ্ট বোঝা যায় রোনালদো ফ্যান তুমি। ভালো, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট। বাট আই ডোন্ট লাইক হিজ ইগো। আইডলের সব গুণ নিজের মধ্যে আনাটা কিন্তু ম্যান্ডেটরি নয়। ছায়া চোখ ছোট ছোট করে বলে, আচ্ছা, তো আপনার ওই মাঠে গড়াগড়ি খাওয়া নেইমারকে আইডল মানব নাকি? তারপর নিজেও গিয়ে মাঠে গড়াগড়ি খাই, তাই তো? প্রথমবারের মতো আনন্দের মুখের হাসি মিলিয়ে যেতে দেখল ছায়া, কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকালো যেন। নিজের দৃষ্টি স্থির রেখে আনন্দ বলল, খুব লো কোয়ালিটির একটা কথা বলে ফেললে মিস টিসি নয়, ইউ আর আ প্লেয়ার, সিজনাল ফ্যান না। সেক্ষেত্রে এমন একটা কথা অন্তত তোমার থেকে আশা করা যায় না। বাট নেইমার এর মতো তোমায় যেন মাঠে বসে কাতরাতে না হয়, দোয়া করি। আনন্দ পুনরায় হাসি ফিরিয়ে আনল, হালকা কেশে বলল, এজ আ প্লেয়ার ইউ হ্যাভ টু রিসপেক্ট আদার প্লেয়ার্স। প্রকৃত ফুটবল প্রেমীর বৈশিষ্ট্য এটা। এনিওয়ে, ইগো ভালো, অত্যাধিক কোনো কিছুই ভালো না। এতটুকু জানালাম শুধু। আপনার থেকে কিছু জানার অপেক্ষায় অন্তত আমি থাকি না মিস্টার আনন্দ। বাই দ্য ওয়ে, আজকে আমার খুশির দিন। যতই হোক কিছু একটা হেল্প তো করেছেন আমাকে। ট্রিট পাওনা আপনার, চলুন আজ আমার তরফ থেকে ট্রিট আপনার জন্য। আনন্দ স্মিত হেসে বলে, আচ্ছা, তা কি পরিচয়ে যাব? প্রতিবেশী নাকি হাজবেন্ড নাকি বন্ধু? হুম, হা হা হা, ফার্স্ট অফ অল আপনাকে বন্ধু বানানোর ইচ্ছে বা কারণ কোনোটাই আমার নেই। আর হাজবেন্ড? আবারও বলছি, একটা নাটককে সিরিয়াস ভাবে নেওয়ার চেষ্টাও করবেন না। প্রতিবেশী সেই সূত্রেও নয় ঠিক। ওই তো কিঞ্চিত শুভাকাঙ্ক্ষীই ধরে নিলাম। সেই হিসেবেই চলুন। আনন্দকে পাশ কাটিয়ে উপরে গেল ছায়া। আনন্দ কিছু বলল না আর আপত্তিও জানালো না। বাড়ির পাশের চায়ের দোকানে গিয়ে একটা সিগারেট ধরালো, অপেক্ষা করল ছায়ার জন্য। ধারা আজকে তৈরি হলো একটা নীল এবং সাদার মিশ্রণ রঙের সেলোয়ার কামিজ পরে। খানিক শর্ট কামিজ, সঙ্গে ধুতি পাজামা, ওড়নাটা ভাঁজ করে এক পাশে ঝোলানো। নিজের অতি প্রিয় চুলগুলো খুলেই রেখেছে, দুপাশ থেকে ক্লিপ দিয়ে আটকানো। তবে সামনের চুলগুলো ঠিকই চোখ অবধি এসে পড়েছে। গোলাপি লিপস্টিক, নীল আইলাইনার, হালকা মেকআপ করল ধারা। শেষ অবধি একটু বাঙালিয়ানা ভাব আনতে নীল রঙের মাঝারি আকৃতির টিপ হাতে নিল প্রথমে, তার মাঝবরাবর একটা ছোট সাদা পাথরের টিপ বসিয়ে নিল, তারপর সেটা কপালে পড়ল। অন্তিক ভীষণ বিরক্তি নিয়ে ঘরে ঢুকল। তার পোশাক বরাবরের মতোই জোকার টাইপ। সাদা আর নীল রঙের প্রিন্টেড শার্ট, জিন্স, তার মধ্যে হাতে লাল ব্রেসলেট। চুলগুলো তার প্রিয়, সুন্দর করে আছড়ায় সবসময়।
আয়নায় অন্তিককে দেখেই হাসিমুখে ঘুরে দাঁড়ালো ধারা। উদ্দেশ্য, অন্তিক একটুখানি তাকিয়ে থাকুক তার দিকে কয়েকটা সেকেন্ড। নিজেকে তো কখনো সুন্দর দাবি করেনি ধারা। তবুও নিজের প্রিয় মানুষটির কাছে সুন্দর হিসেবে ধরা দেওয়া যায় না। একবার কি থমকে যেতে পারে না মানুষটা? কয়েক সেকেন্ড অপলক এই চোখে তাকালেই তো বুঝে যেত শত না বলা কথা। থমকালো না অন্তিক, চাইলই না বোধ হয়। সে চোখ ছোট ছোট করে একবার পরখ করল ধারাকে। পরক্ষণেই এগিয়ে এসে তার কপালের দিকে নজর দিল। চুলগুলো সরিয়ে এক পাশে থাকা টিপটা ঠিক কপালের মাঝে এনে দিয়ে বলল, বলদি, একটা টিপ ঠিকঠাক পড়তে পারিস না? মেয়ে নামের কলঙ্ক, ছা। রেগে যাওয়ার বদলে ধারা হুট করে হেসে ফেলল। হাসি থামিয়ে চুলগুলো ঠিক করে বলল, আগে নিজের গেটআপ ঠিক কর, তারপর আমাকে বলতে আসিস। হাতে কি পরছিস ওটা? সাদা নীল এর সাথে লাল ব্রেসলেট। একদম অপূর্ব চয়েস তোমার, খোল ওটা। একটা ঘড়ি পর হাতে, ভালো লাগবে। তুমি অত শেখাতে এসো না বুঝলা। দয়া করে দুস্থ মানুষদের আমার বাইকে ওঠাচ্ছি, শুকরিয়া আদায় করো। এখন কি যাবি? নাকি আমি একাই বের হব? ধারা অন্তিকের পিঠে একলা কিল বসিয়ে বলে, আমি দাঁড়িয়ে থাকতে বলেছি নাকি? চল। বেরিয়ে পড়ল দুজন। কতদিন পর একসাথে বাইকে উঠল তারা। আগে তো অন্তিককে ধরে বেঁধে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য রাজি করাতো ধারা, আস্তে আস্তে কমিয়ে ফেলল সেই আবদারগুলো। মনে হচ্ছিল মানুষটা অন্য কারো। কিন্তু এখন নতুন করে মনে হচ্ছে মানুষটা তো তারও হতে পারে। মাঝে যেহেতু কেউ নেই, নিজে থেকে একটু হিন্ট তো দেওয়াই যায়। ছায়া তৈরি হয়ে নেমে এলো 20 মিনিটের মধ্যেই। চুলগুলো ঝুটি করা, পরনে টি শার্ট, এর উপর আরেকটা শার্ট, জিন্স। আনন্দর সামনে এসে হাতে ঘড়ি পড়তে পড়তে বলে, কোথায় যাবেন? আনন্দ উঠে দাঁড়ালো। মৃদু হেসে বলল, ইয়োর উইশ, বাট চাইলে আমার এলাকায় যেতে পারো। আপনার এলাকা? মোহাম্মদপুর, যেতে পারো চাইলে। যাই না অনেক দিন। চলুন তাহলে। রিকশায় উঠল দুজন। পাঞ্জাবি পরা ছেলেটার পাশে এমন ওয়েস্টার্ন ড্রেস পরিহিত মেয়ে মানায় না মোটেই। তাতে অবশ্য কারোরই কোনো ভ্রুক্ষেপ নেই, নিশ্চুপ দুই নরনারী পাশাপাশিই বসে আছে। অথচ কার মনে কি চলছে অপর মানুষটি জানেই না। অন্তিক আর ধারা ঘুরল বেশ অনেকটা সময়। ফুচকা থেকে আইসক্রিম সবই খেল। এখন বাকি তাদের পছন্দের ক্যাফে থেকে কফি খাওয়া। সেই ক্যাফের অপর পাশে ফুলের দোকান অনেক। অন্তিক বাইক থামালো তার পাশেই। ধারা নামলো আগেই। ক্যাফের দিকে চোখ যেতেই আনন্দ এবং ছায়াকে পরপর ঢুকতে দেখল। অন্তিক হেলমেট খোলার পর কেবল ছায়াকেই ঢুকতে দেখল, আনন্দকে দেখেনি যথাসম্ভব। উৎসাহিত হল সে। ধারার দিকে তাকিয়ে বলল, ওটা ছায়া ছিল না। ধারা কয়েক সেকেন্ড চুপ থেকে শুকনো ঢোক গিলে বলে, কোথায়? আরে ছায়া এখানে আসতে যাবে কেন? তোর মাথায় আর কিছু কি আসে না? আমি 90% শিওর ওটা ছায়াই ছিল। কি ভাগ্য আমার। কথাটা বলে পা বাড়াতে গিয়েও থেমে যায়। ধারার উদ্দেশ্যে বলল, ওয়েট আ মিনিট, আর কতদিন বন্ধু হয়ে থাকবো বলতো? এবার একটু এগোনো উচিত, রাইট? আজকে নিশ্চিত ওর মুড ভালো। তো তো মানে আজকেই প্রপোজটা করলে কেমন হয়? ধারা চোখ বড় বড় করে ফেলল। প্রপোজ? ছায়ার সঙ্গে তো আনন্দকেও দেখল। এখন অন্তিক ক্যাফেতে গেলে তো দুজনকে একসাথেই দেখে ফেলবে। ধারা কথা ঘোরাতে চাইল, আজকে কোনো প্রপোজ করতে হবে না, আর কফিও খেতে ইচ্ছে করছে না, মাথা ব্যথা করছে। বাড়ি চল তো। 2 মিনিট আগেও তুই ঠিক ছিলি, এখন মাথা ব্যথা করছে। তুমি আমাকে যতই সিঙ্গেল রাখতে চাও বেবস, আমি তো এবার মিঙ্গেল হয়ে দেখাবই।
জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। অন্তিক এগোলো ফুলের দোকানের দিকে। অনেকগুলো গোলাপ ফুল কিনে আনল। ধারার হাত ধরেই রাস্তা পার হল। ধারা এবার আর কিচ্ছুটি বলল না, মনে হচ্ছে অন্তিকের সবটা জানা উচিত। মিছেমিছি আশা না করে, এবার সত্যটাই জানুক না হয়। ক্যাফের ভিতর আর ঢুকতে হলো না অন্তিককে। কাচের দরজার দিকে দৃষ্টি ফেলতেই দ্বিতীয় টেবিলটাতে ছায়াকে দেখে মনটা ভালো হয়ে যায়। ঠিক পরমুহূর্তে ওয়েটার সামনে থেকে সরে যেতেই ছায়ার বিপরীতে বসে থাকা ব্যক্তিকে দেখে বিস্ময় হাসি মিলিয়ে যায় তার। ধারা তাকায়নি সেদিকে, তার দৃষ্টি অন্তিকেই আবদ্ধ। প্রস্তুতি নিচ্ছে তাকে সামলানোর। কপালে ভাঁজ পড়ল অন্তিকের, আনন্দ এখানে কি করছে, তাও ছায়ার সাথে। ধারা চাইল না আনন্দ তাদের এখানে দেখে ফেলুক। তাই অন্তিক বিস্ময়ের ঘোরে থাকতেই তার হাত ধরে একটু পাশে নিয়ে আসে ধারা। অন্তিক ধারার দিকে তাকিয়ে বলল, আরে হাত ছাড়, আমি দেখলাম। দাভাই। আমিও দাভাইকেই দেখেছি। সেটাই তো, দাভাই এখানে কি করছে? তার চেয়ে বড় কথা ছায়ার সাথে। ধারা লম্বা নিঃশ্বাস টেনে বলল, বাড়ি চল অন্তিক, আমি বলবো তোকে। কি বলবি? হেয়ালি করলে না, তোর চুল আর মাথায় থাকতে দেব না আমি। এখন এখানেই বলবি, দাভাই এখানে কি করছে? ধারা এবার কড়া গলায় বলে উঠল, এটা কথা বলার জায়গা না অন্তিক, পাগলের মতো কথা বলবি না। বাড়ি চল আগে, তারপর বলছি। অন্তিক বিপরীতে কিছু না বলে বাইকের দিকে হাঁটা শুরু করল, ধারাও এলো পিছন পিছন। হেলমেট না পরেই বাইক স্টার্ট দিল অন্তিক। এখান থেকে তাদের বাড়ি খুব একটা দূরে নয়, 10 মিনিটের মধ্যেই তারা পৌঁছে গেল হর্ষকুঞ্জের সামনে। ধারা শান্ত মস্তিষ্কে বাইক থেকে নেমে দাঁড়াল। অন্তিক সঙ্গে সঙ্গে এসে তার দু কাঁধে হাত রেখে উৎকণ্ঠা স্বরে বলল, এবার বল। বলবো তো। তুই একটু শান্ত হ আগে। অন্তিক বড় বড় নিঃশ্বাস ছেড়ে বলল, শান্ত আছি। আর কোনো বাহানা নয়, সোজাসুজি বল, দাভাই ওখানে কি করছিল? আর তুই জানিস কি করে? ধারা নিজে শান্ত হওয়ার চেষ্টা করল প্রথমে। মুখ খুলল ধীরে ধীরে। ইনিয়ে বিনিয়ে সে কথা বলতো ছোটবেলায়, আনন্দ বুঝিয়ে বলেছিল একদিন, যা বলবে সরাসরি বলবে। এই কথা মাথায় ঢুকিয়ে নিয়েছে ধারা, তবুও আজ কথা গলায় আটকাল। চিবিয়ে চিবিয়ে বলল সবকিছু। অন্তিকের হাত ধীরে ধীরে শিথিল হয়ে এলো, ভাঁজ পড়া কপালটা স্থির হয়ে গেল। ধারা তাকাতে পারল না তার দিকে, জিহ্বা দ্বারা ঠোঁট ভিজিয়ে বলল, দাভাই মুখে স্বীকার না করলেও। শিওর হি লাভস ছায়া। শেষের কথাটা যেন তীরের ন্যায় বিঁধল কানে। দাঁতের ঘর্ষণের ঈষৎ শব্দ শোনা গেল বোধ হয়। অন্তিক থেমে রইল অনেকক্ষণ। হাত নাড়িয়ে কিছু বলতে গিয়েও আটকে যাচ্ছিল। শেষ পর্যন্ত শুকনো ঢোক গিয়ে বলে, তুই মজা করছিস আমার সাথে? তোর মনে হচ্ছে সেটা? অন্তিক এখন ঠিক কেমন রিয়েক্ট করবে সেটাই ভুলে গেল হয়তো। তবুও কিঞ্চিত রেগে গেল, ধারার বাহু চেপে ধরে শক্ত গলায় বলল, তুই যদি এত কিছুই জানিস তাহলে আমাকে বলিসনি কেন? বললে কি করতি? এই রিয়েক্টটা কদিন আগে করতি। আজ জানলি তো। এটাই যথেষ্ট নয়। অন্তিক টু শব্দটি করল না। ধারা তার দিকে আরো কিছুটা এগিয়ে তার গালে হাত ছুঁয়ে বলল, ছায়া, ও হয়তো তোর ভাগ্যে ছিল না অন্তিক। আমি তোকে আগে কি করে বলতাম? তখন সামলাতে পারতি নিজেকে। বিশ্বাস করতিস আমার কথা। অন্তিক তবুও নির্বাক। ধারা দৃষ্টি নিক্ষেপ করল সেই বিস্ময় এবং কষ্টমিশ্রিত চোখ দুটির দিকে। প্রিয়জন হারিয়ে ফেলার স্পষ্ট বেদনার ছাপ সেই দৃষ্টিতে।
নিজের প্রিয় মানুষটি কিনা তার প্রিয় মানুষকে হারিয়ে কষ্ট পাচ্ছে, ওই চোখে অন্যের জন্য কষ্ট দেখাটা কি খুব সুখকর ধারার জন্য? হয়তো না, তবে আজ তার কষ্ট হলো অন্তিকের জন্য। ওর চোখে মুখে হাত ছুঁয়ে নরম গলায় বলল, প্লিজ ডোন্ট ক্রাই। তোর কষ্টের কারণ কিন্তু ইনডিরেক্টলি দাভাই হয়ে যাবে অন্তিক, মানতে পারবি সেটা? অন্তিক তাকালো ধারার দিকে। পুনরায় একবার নিজের শার্টের পকেটের দিকে নজর দিল, দুটো গোলাপ এখানে রেখে দিয়েছে। সঙ্গে সঙ্গে গোলাপ দুটো বের করে ছুঁড়ে ফেলল অন্তিক। অশান্ত কণ্ঠে বলে উঠল, একদম না, দাভাই কখনো আমার জন্য খারাপ হতেই পারে না। ও ঠিক করেছে বল। ঠিকই বলছিস, হয়তো ছায়া ইজ নট পারফেক্ট ফর মি, তাই এমনটা হয়েছে, সেটাই। উল্টো দিকে ঘুরে হাঁটা শুরু করল অন্তিক। ধারা প্রথমেই তাকালো নিচে পড়ে থাকা গোলাপ দুটোর দিকে। সযত্নে তুলে নিল সেগুলো, বুকের মাঝে চেপে ধরে চোখ বন্ধ করল। সেকেন্ডের মাঝে চোখ খুলে সামনে তাকালো। যায়নি অন্তিক, দু কদম এগিয়েই পা থেমে গেল তার। ফিরে এলো পুনরায়। ধারার উদ্দেশ্যে বেশ শাসনের সুরে বলল, যা আমি জানি তুই জানিস, তা যেন আর একটা কাকপক্ষীও না জানতে পারে ধারা। দাভাইয়ের কানে যেন জীবনে কখনো এই কথাটা না পৌঁছায়। তেমনটা হলে আই জাস্ট কিল ইউ। মনে রাখবি কথাটা। অন্তিক চলে যেতে নিলে ধারা তাকে থামালো পুনরায়। তার মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলল, তুই ভাবলি কি করে আমি দাভাইকে কিছু জানতে দেব? যেই দাভাইয়ের মুখে হাসি ফোটানোর জন্য এত কিছু করলাম, তাকে কিনা অপরাধবোধে ভোগাবো? সম্ভব না অন্তিক, চাইলেও এই কাজ তুই আমি কেউ করতে পারবো না। অন্তিক তবুও তাকাচ্ছে না ধারার দিকে, সে বারবার চোখ ঘোরাচ্ছে চারিদিকে। সে নিজেও স্বীকার করবে, ছেলে হিসেবে একটু বেশি ফুরবল সে। ধারা এবার তার দু গালে হাত রেখে আদুরে স্বরে বলে উঠল, এই অন্তিক, একটু তাকা না আমার দিকে। চুপ করে থাকিস না তো, হালকা হ। কথা বল আমার সাথে। ছাড় আমাকে, একটু একা থাকতে দে। অনেক চেষ্টা করে এতটুকু কঠিন কথা উচ্চারণ করল অন্তিক। ধারা ছাড়ল না তাকে, একইভাবে বলল, কবে একা থেকেছিস তুই? নিজেই না বলিস আই হেট টু বি অ্যালোন। সুখ দুঃখ কোনো ক্ষেত্রে তো তুই একা থাকিসনি। আচ্ছা ঠিক আছে, আমার সাথে ঝগড়া করে মন ভালো হয় তোর? সেটাই কর, কিছু তো। এবার আর কথা শেষ করতে হলো না ধারাকে। বেশ শক্ত হাতে তাকে জড়িয়ে ধরে অন্তিক, তার থুতনি এসে ঠেকল ধারার কাঁধে, ইস্ত কাঁপল বোধ হয় তার শরীর। ধারা চোখ বন্ধ করে হাত রাখল তার পিঠে। ছেলে মানুষ এত কাঁদতে পারে অন্তিককে না দেখলে জানতই না। তবে অন্তিক তার জীবনে অধিকাংশ ক্ষেত্রে কেঁদেছে তার দাভাইয়ের জন্য। আজকে সেক্ষেত্রেও তো আনন্দই জড়িত। ধারা বাধা দিল না, কাঁদুক একটু ছেলেটা। আনন্দ আর ছায়ার মিরপুর ফিরতে ফিরতে প্রায় 8টা বেজে গেল। তবে এবার ছায়া পড়ল আরেক বিপাকে। চাবির রিংটা ফ্ল্যাটের ভিতরেই রেখে এসেছে, আর এই রাতের বেলা তো তালা ভাঙতেও পারবে না, সঙ্গে লক। আনন্দের সঙ্গে কথা খুব একটা হয়নি। চাবি যে তার সঙ্গে নেই এটা বুঝতে পেরেছিল আরও আগেই। তখন ভেবেছে রাতটা না হয় ইমাদের বাড়িতে থেকে যাবে, তারপর সকালে উঠে অন্য কোনো ব্যবস্থা করবে। তার এই পরিকল্পনাও ভেস্তে গেল যখন দেখল এমাদের ফ্ল্যাটের দরজায় তালা ঝুলছে। মেজাজ বিগড়ে গেল, সিঁড়ির দিকে তাকিয়ে দেখল আনন্দ আয়েশ করে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি এখানে কি করছেন? আনন্দ সোজা হয়ে দাঁড়ালো, উপরে উঠে এসে বলল, সারারাত কি এখানে থাকার প্ল্যান আছে? আমি যেখানেই থাকি না কেন এই নিয়ে আপনার ভাবার কোনো দরকার নেই। আসতে পারেন। আনন্দ নিচের দিকে তাকিয়ে ছোট নিঃশ্বাস ছেড়ে বলে, দরকার আছে বলেই ভাবছি। আফটার অল একটা সাইনের মূল্য অনেক।
যাই হোক, তুমি চাইলে আমার ফ্ল্যাটে যেতে পারো। আমি আপনার সঙ্গে এক ফ্ল্যাটে থাকব। হাহ, কি মতলব আটছেন মনে? আনন্দ ক্ষিপ্ত হল বোধ হয়, ছায়ার দিকে তাকিয়ে বলল, এখানেই থাকো। চলে গেল আনন্দ। ছায়া অবাক হল কিঞ্চিত, অন্তত দুবার বলতে পারত। আনন্দের চলে যাওয়ায় তার মেজাজ আরো খারাপ হল। ভাবল কিছুক্ষণ, এখন অবধি তারা অফিসিয়ালি হাজব্যান্ড এন্ড ওয়াইফ। তো অধিকার আছে ছায়ার। আর যাই বলুক, আনন্দকে কোনো দিক থেকেই খারাপ ছেলে মনে হয় না। আধা ঘন্টা যাবৎ ভেবে নিচতলার দিকে পা বাড়ালো ছায়া। সকাল 8:30 থেকে ব্যাচ ছিল আনন্দের, স্টুডেন্টরাও এসে পড়েছে। দরজা খোলাই ছিল, ছায়া এসে দাঁড়ালো প্রথমে দরজার সামনে। আনন্দ বোর্ডের দিকে ঘুরে অঙ্ক করাচ্ছে। ছায়া দরজায় টোকা দিল দুবার, আনন্দ ঘুরে তাকালো ঠিকই। সূক্ষ্ম চোখে তাকাতেই ছায়া আর কিছু না বলে ভিতরে চলে আসে, অন্য ঘরের দিকে চলে যায়। স্টুডেন্টরা অবাক হয়ে তাকাতেই আনন্দ বলে উঠল, আমার রিলেটিভ। তোমরা তাকাও বোর্ডের দিকে। সবাই মনোযোগ দিল পুনরায়। আনন্দ বোর্ডের দিকে ঘুরে ঠোঁট চেপে হাসল সামান্য। ছায়ার জেদগুলো তার খারাপ লাগে না, তবে তার অতিরিক্ত অহংকার, এই জিনিসটা একদমই সহ্য করতে পারে না আনন্দ। তবে তার এই অহংকার বেশিদিন টিকবে না, এই ব্যাপারেও সুনিশ্চিত আনন্দ।